আচ্ছা, তো আমরা আমরা এদিকে পড়ছিলাম হচ্ছে এলিজাবেথান পিরিয়ডের প্রি শেক্সপিয়ারিয়ান, তারপর শেক্সপিয়ারিয়ান এবং এই ড্রামাটিক অংশটা পড়েছি নাকি, এবং শেক্সপিয়ার পরবর্তী ড্রামাটিস্টদের নামও মনে হয় আমরা পড়েছি, তাই না? জি স্যার। আচ্ছা, আর তোমাদের বিশেষ করে কিছু পেজ দিয়েছিলাম, এইখানে তিনটা প্রশ্নের আনসারগুলোকে একটু পড়তে বলেছিলাম কল্যাণনাথ দত্তের বই থেকে। তো সবাইকে আমরা পড়েছি বলো তো, দেখছি? সম্পূর্ণটা হয়নি স্যার। আচ্ছা, তো সমস্যা নেই, যেহেতু কতদিন বলছিলাম সকালে একটু সময় নিবা, ব্যাপার না। আমরা তাহলে এটা একটু পড়ে শেষ করবা, কারণ এই অংশটা পড়লে পারে তোমাদের কোশ্চেন আনসারগুলো বুঝতে সুবিধা হবে। জি স্যার, আজকে হ্যাঁ, কালকে ছুটি আছে তো 2 দিনে শেষ হ্যাঁ, করে দেবো। বাকি সবাই একটু শেষ করবা, আমরা ততক্ষণে আমাদের মূল বই থেকে পড়াটা শুরু করি। হিস্ট্রিটা একটু আন্তরিকভাবে পড়বা, কারণ এখানে ভালো মার্ক পাওয়া যায়, লেখাটাও কম অন্যান্য বিষয়ের চেয়ে। কিন্তু যদি প্রথম থেকে ঠিকমতো না পড়া হয় তখন এই হিস্ট্রিতে ঝামেলা করে, ঠিক আছে? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাদের কলেজে ইন কোর্স এক্সাম চলতেছে তো, আর আমার বাসা থেকে কলেজ যাইতে মিনিমাম 1 ঘন্টারও বেশি সময় লাগে। হ্যাঁ, স্যার আমি ক্লাসটা করে নিব। আচ্ছা, আজকে ইন্ট্রোস পরীক্ষা আছে, ফাইনাল পরীক্ষা নাই তোমাদের এইচএসসি? আহ, স্যার আমাদের মানে ওইভাবে হয় না আসলে, আমাদের রুমগুলো অন্য রুমেও হয় অনেক ক্ষেত্রে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। বললাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। ওকে। আসসালামু আলাইকুম। আমাদের তো টেস্ট আর ইনকোর্স এক্সাম একসাথে দিয়ে দিল। তাই দিয়েছে নাকি? বাংলাদেশের পড়াশোনা হচ্ছে ফাঁকিবাজি একটা প্রক্রিয়া, বুঝতে পেরেছো? হ্যাঁ, মানে জি স্যার, কি ওইরকম বলবে? প্রায় সব কলেজেই। হ্যাঁ, মানে কি আমাদের বলবো, কলেজে ওইরকম। বাংলাদেশের পড়াশোনা মানেই একটা ফাঁকিবাজি সিস্টেম, বুঝতে পেরেছো? এখানে কি করতে হবে কি করতে হবে না এগুলো নিয়ে কারো কোনো মাথা গরম নেই, কিচ্ছু নেই। হ্যাঁ, কোনো রকম ভাবে চলছে, এতে তোমার পড়াশোনা তুমি পারলে করে নাও, তা না না হলে গোল্লায় যাও, ব্যাপারটা এরকম দিয়েই চলছে। হ্যাঁ, এভাবে একটা দেশ কিভাবে ভালো মতো জি স্যার, চলতে আবার পারে? থার্ড ইয়ারদের ওদেরও তো ইনকোর্স এক্সাম দিয়ে দিছে। হ্যাঁ, মানে যে যার মতো চলে যাচ্ছে, দিনকাল হয়ে যাচ্ছে সবকিছু এরকম আর কি ব্যাপার। হ্যাঁ, এখন আর কি বলা যাবে বলো, কিছু বলারও নেই। মানে খুবই খারাপ লাগে যে শিক্ষা ব্যবস্থা যদি এরকমটা চলে কোনো দেশে, সে দেশে ভালো হওয়ার সম্ভাবনার তো আম, থাকেই না। আচ্ছা, ক্লাস নেই, আমাদের ক্লাসে উপস্থিতি নেই, তাতে কারো মাথা ব্যথা নেই। হ্যাঁ, এভাবেই দেখলাম তো 10 বছর চাকরি করলাম, যে এরকম একটা মানে শিক্ষকতা পেশাতে এসে মানে মনে হয়েছে যেন যে একটা চায়ের দোকানদারের যে চায়ের একটা মূল্য আছে এবং তার যে একটা নীতি নৈতিকতা আছে, বা এটা আমাদের এই সরকারি চাকরি বা বড় বড় চাকরি, বিশেষ করে এই জায়গাতে যেন কারো কোনো হুঁশ জ্ঞান কিচ্ছু নাই। আরে চলছে, চলবে, হবে, হবে না, এরকম আর কি ব্যাপারটা চলছে। হ্যাঁ, এবং কেন শিক্ষকতার প্রতি মানুষের সম্মান বা এই বোধগুলো থাকতেছে না, সেগুলো আসলে এখান থেকে এসে বুঝতে পেরেছি। যে মানে স্টুডেন্টদের উপরেও যে একটা ফোর্স চাপাতে হবে, সেটা যেন আমরা ভুলেই গেছি। হ্যাঁ, স্টুডেন্টরা পড়তেছে পড়ুক, না পড়লে না পড়ুক, মানে এরকম একটা ব্যাপার, ডন কেয়ার ভাব দিয়ে চলে আসতেছে। হ্যাঁ, আর কিছু হলে পারেই এই সমস্যা হবে ও সমস্যা হবে, তাই কিছু বলা যাবে না, এ করা যাবে না, সে করা যাবে না। আরে তুমি যদি পুলিশে চাকরি করতা বা আর্মিতে যারা চাকরি করে, তারা কি মৃত্যু ভয় পেয়ে চাকরি করে? না মৃত্যু কোনো না কোনো সময় হতে পারে বলেই চাকরি করে, বলো? হতে পারে না তাদের পুলিশে বা ইয়াতে চাকরি করলে? হুম, জি স্যার। হতে পারে না? তুমি তুমি যখন একটা এনকাউন্টারে যাবা, তুমি যখন একটা পুলিশ ধরতে যাবা, তখন কি তুমি ভয়ে ভয়ে যাবা যে ভাই আমি যাব না? পুলিশের চাকরিতে তো তোমাকে অপরাধের সাথে জড়িত হতেই হবে। হ্যাঁ, তেমনি স্টুডেন্টদের সাথে আমার রাগারাগি করতে হতেই পারে। হ্যাঁ, স্টুডেন্টদেরকে আমাকে বকাঝকা করতে হবে, তাদেরকে চাপাতে হবে। হ্যাঁ, দু চারজন আমাকে গালাগালি করবে, দু চারজন আমাকে মারতে আসবে, হয়তো রাস্তায় ধরে আমাকে মারবেও। তাতে যদি আমি ভয় পাই তাহলে হবে বলো? হুম, ভয় পাইলে হবে? না স্যার। হ্যাঁ, যে আমার 10 জন স্টুডেন্টদের ভালো করার জন্য একজনের ক্ষতি হতেই পারে, কিন্তু একজনকে ভয় পেয়ে আমি বাকি 9 জনের ক্ষতি করতেছি, তাহলে তো হবে না। এই হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা।
আর বাংলাদেশের মতো শিক্ষা ব্যবস্থা মনে হয় আফ্রিকার কোনো গরিব দেশেও নাই, এত বাজে। হ্যাঁ, এখানে ডিসঅনেস্ট মানুষ ছাড়া অন্য কিছু তৈরি হওয়া সম্ভব না, বুঝতে পেরেছো? ডিসঅনেস্ট মানুষ ছাড়া অন্য কিছু হওয়া সম্ভব না। এই যে মনে করো বিসিএস এর রেজাল্ট হলো, কত ভালো ভালো অফিসার আমরা পেলাম, এদের দিয়ে দেশের কি উপকারটা হবে বলো? দেশ তো যেমন চলা তেমনই চলতেছে, আমিও তো আছি, দেখতেছি তো। এ দিয়ে খুব একটা বাহবা, খুব একটা সম্মান, খুব একটা এগুলো পাওয়ার যোগ্যতা আমি মনে করি না, বুঝতে পারছো? এটা পাওয়ার আগে যেমনটা মনে করেছিলাম, আসলে ভিতরে এসে দেখতেছি যে আমাকে নিয়ে মানুষের এত আহাজারি করার তো কিছু নেই। হ্যাঁ, কারণ কি বা করতেছি দেশের জন্য? আমার কি ক্ষমতাটা আমি দেশের জন্য ভালো মতো করতে পারছি? কিছু করতে পারছি না আসলে, বা করা যাচ্ছেও না, বা কেউ করার চেষ্টাও করতেছে না, বুঝতে পেরেছো? হ্যাঁ, আর এই যে বিভিন্ন ক্যাডারের সবাই যখন যোগ দিল, একমাত্র প্রশাসন আর পুলিশ ক্যাডার ছাড়া, মানে প্রশাসন ক্যাডার ছাড়া বাকি সব হচ্ছে আবাল, বুঝতে পেরেছো? বাকি সব হচ্ছে আবাল, আবাল ক্যাডার। এদের মাথায় কোনো বুদ্ধি নাই, এমনি এমনি তারা আসছে, ঠিক আছে? একমাত্র প্রশাসন ক্যাডার, সে তার সুবিধা মতো সব কিছু নিয়ে নিচ্ছে, বুঝতে পারছো? গাড়ি বাড়ি থেকে শুরু করে প্রমোশন সবই। আর শিক্ষা বা এই জাতীয় যারা ক্যাডার আছে হচ্ছে আবাল ক্যাডার। ওরা হচ্ছে ওই হাত ঝাড়া দিয়ে পড়েছে, ওদের চললেও চলে, না চললেও না চলে, ওদের জন্য দেশের প্রয়োজন নাই। একমাত্র প্রশাসন ক্যাডার ছাড়া দেশের জন্য আর কোনো চাকরির কোনো প্রয়োজন নাই, বুঝতে পেরেছো? এদেশের অবস্থা ভালো হওয়ার সম্ভাবনা আমি দেখতেছি না। এদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই আমলা, বুঝতে পেরেছো? রাজনীতিবিদরা জানা, তার থেকে আমলারা। দেশের পরিবর্তন কেন হচ্ছে না বলো? একটা রাজনৈতিক দলকে আমরা একদম ফেলে দিলাম, তারপরেও দেশের পরিবর্তন হতে এত দেরি হচ্ছে কেন? সবকিছুতে এখনো ঝামেলা চলছে কেন বলো? কারা এগুলো, কারা কারা করতেছে? কারণ যারা বসে আছে তারা তো বসেই আছে, বুঝো না? যারা বসে আছে তারা এখনো বসেই আছে। যাদের ফেললাম তারা তো ছিল হাওয়া, হাওয়া উড়িয়ে আমরা মনে করলাম অনেক কিছু করে ফেলবো, কিন্তু হচ্ছে না, হবে না, বুঝতে পারছো? সেই এখনো সেই চাঁদাবাজি চলতেছে, চলতেছে না? এখনো চুরি ডাকাতি চলতেছে, এখনো রাহাজানি চলতেছে, এখনো ঘুষ দুর্নীতি সবই চলতেছে, চলছে না বলো? চলতেছে। শুধু স্যার হাত পরিবর্তন হয়েছে, হ্যাঁ, আর হাত কিছুই হয়নি। পরিবর্তন হয়েছে। তাহলে যাদের যা করা উচিত তারা তো সেগুলো করছে না। হ্যাঁ, তারা ভয়ে আছে যে এরপর যদি বিএনপি আসে তো তাদের মাথার উপর ছড়ি ঘোরাবে। অতএব তাহলে এত বাহবা দিয়ে, এত এই ক্যাডার সে ক্যাডার বলে এত লাভ কি, যদি আমি দেশের জন্য আমার জীবনটাকে বিলে দিতে না পারলাম? সব তো আবাল এসে জড়ো হচ্ছে, আমরা ভীত মানুষরা, আমরা এখানে এসে চাকরি করতেছি নিজের টাকা পয়সা বা আখের গোছানোর জন্য। দেশের কল্যাণ নিয়ে আরে ভাইবার আগে দেশ সেবা, এ সেবা, কত সেবা করব। হ্যাঁ, সেই ছোটবেলায় সেই ডাক্তার হয়ে গ্রামে গিয়ে সেবা করার মতো। হ্যাঁ, আমাদের সবারই এইম অফ লাইফ কি ছিল বলো? এম ইন লাইফ কি ছিল? যে ডাক্তার হব, হয়ে গ্রামে যাব, গরিব মানুষের সেবা করব, তাই তো? এটা ছিল জি না? স্যার, আবার বিনামূল্যে সেবা করবে হ্যাঁ, এরকম। বিনামূল্যে সেবা করব। হ্যাঁ, বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার, বিভিন্ন হাসপাতালে গেলে দেখা যায় যে রিক্সাওয়ালা তার 2 টাকাগুলোও সুন্দর করে গুনে 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 ডাক্তারকে দিয়ে আসতেছে, কোনো ছাড় হবে না। হ্যাঁ, তো এই হচ্ছে এখন দেশের আবার অবস্থা। স্যার ওই যে ডাক্তারের কাছে গেলেই হুদাই টেস্ট দিয়ে দেয়, ট্রে তো আছে, সে তো লাগে না আছে। কিন্তু। হ্যাঁ, ওইটাই তো বললাম যে তার টাকা গুনে গুনে দিয়ে আসতে হবে, রিক্সাওয়ালার টাকা, তার জন্য কোনো ছাড় নাই, সবার জন্য একই। হ্যাঁ, তা ওইরকম সেই এইম অফ লাইফ, এইম ইন লাইফ সব ঘুরে ফিরে একই। কে প্রশাসন ক্যাডার, কে কি ক্যাডার, ওসব দিয়ে কোনো লাভ নাই। সবাই আমরা চাকরি করতেছি আর নিজের পকেট বোঝাই করতেছি, এছাড়া আর কিছু মনে করি না আমি, ঠিক আছে? এখানে মানুষ গবেষণা করেও টাকার জন্য, বুঝতে পেরেছো? এদেশে মানুষ গবেষণা করেও টাকার জন্য। এদেশের কল্যাণের জন্য গবেষণা খুব কম মানুষই করে। যেখানে টাকা আছে সেই গবেষণায় বসে গেছে, টাকাও শেষ, গবেষণার কার্যক্রমও শেষ, তার প্রয়োগ আছে কি না আছে কেউ দেখছে না। শুধু টাকা, শুধু টাকা, সরকারি টাকাগুলো ভাঙানোর ধান্দায় আছে, বুঝতে পারছো? ওই বরফের মতো এক জায়গায় দাঁড়িয়ে আছে টাকাগুলো, ওখান থেকে কিভাবে ভেঙে ভেঙে নিয়ে এসে নিজের নিজের পকেটে ঢুকাতে হবে, সেই জন্য হচ্ছে প্রজেক্ট। বিভিন্ন প্রজেক্ট আসতেছে, টাকার হাড়ি, যে টাকার বস্তা আছে ওটা খুলে টাকাগুলো জাস্ট হাত বিনিময় হয়ে যাচ্ছে, এছাড়া কিছু না। মানে কি বলবো, এদেশের কল্যাণের সম্ভাবনা আমি খুব জিরো দেখতেছি। ওকে, তো যাও, আর কি বলবো এখন? ওই জন্য যার যখন যে পরীক্ষা, শেষে পরীক্ষাটা দিয়ে দাও, আর কি করবা বলো? টেস্ট কেন বলো স্যার? ফাইনাল পরীক্ষাটা একসাথে দিয়ে দেন না? হ্যাঁ, হয় না? স্যার আমাদের দিয়েছিল হচ্ছে 30 তারিখে, আমাদের 26 তারিখে রুটিন দিয়েছে, 30 তারিখে আমাদের ইন কোর্স এক্সাম।
ওইটা স্থগিত করছে 30 তারিখ সকাল 11:30টায়। হুম। আমাদের পরীক্ষা হওয়ার কথা 12টা 15-তে। আচ্ছা, তো দিয়ে দাও, সমস্যা নেই, নাও। এখন কি করবো বলো, যে এইভাবে তোমাদের তো তাও ওইরকম, আমাদের একসঙ্গে 4টা, একসঙ্গে চারটা না। স্যার আমাদের 10টা থেকে 12টা, আবার 12টা থেকে 2টা। ওই তো বললাম যে পরীক্ষা তুমি কি দিবা না দিবা সেটা আমাদের দেখার টাইম নেই তো। তোমাকে পরীক্ষা দিতে বলে তুমি পরীক্ষা দিবা, এরকম আর কি ব্যাপারটা। হ্যাঁ, জি স্যার, শুধু ফর্মালিটা মেনটেন কর। হ্যাঁ, 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 হ্যাঁ। আমি তো ভাবছি কিছু পড়াশোনা ওর জন্য করবো না, তাহলে সব যাবে গোলমাল হয়ে। নিজের মতো করে পড়বো, তারপরে যা পারি লিখবো, না পারি না। এখানে আসলে যেভাবে আগানো উচিত ছিল সেভাবে না আগায় যত শিকার স্টুডেন্টরা হচ্ছে এক্ষেত্রে। আর যাও, ওগুলো কথা বলে সময় নষ্ট না করি, কারণ এগুলো বলে কোনো সমাধান নেই যেহেতু। হ্যাঁ, আচ্ছা, তো যাই হোক, আমরা এসে পড়বো ফ্রান্সিস বেকনের। আজকে সকালে একটা ক্লাস নেওয়ার জন্য একটু দুঃখিত যে আমি হয়তো শুক্রবারে নিতে পারার ইয়ে ছিল, কিন্তু ওখানেও হয়তো মিস যেতে পারে। ঠিক আছে, তো এই জন্য আমি আগে থেকে একটু নিয়ে নিচ্ছি। কালকে সন্ধ্যায় একটু সমস্যা ছিল। তো যাই হোক, তাহলে আমরা পড়তেছি এখন প্রোজ রাইটার। তাহলে আমরা 3টা ভাগে টোটাল পাচ্ছি কিন্তু, তাই না? টোটাল 3টা ভাগে পাইলাম। একটা পোয়েট্রি পেলাম প্রথমে, তারপরে পেলাম হচ্ছে কি ড্রামা। ড্রামার মধ্যে আবার 3টা ভাগে পেলাম। একটা হচ্ছে প্রিপারেশন পিরিয়ড, তারপর হচ্ছে শেক্সপিয়ারকে কেন্দ্র করে মানে ড্রামাতে আমরা 4টা স্টেপ পেয়েছি, গ্রোথ অফ ডেভেলপমেন্ট অফ ড্রামা, এরকম আর কি, গ্রোথ অফ ডেভেলপমেন্ট। তারপর প্রি শেক্সপিয়ারিয়ান, তারপর শেক্সপিয়ার, তারপর হচ্ছে পোস্ট শেক্সপিয়ার বা ওর সাকসেসরদের নিয়ে। এটা কিছু কিছু নাম আমরা পেয়েছি, যেগুলো একটু খেয়াল রাখবা। এখন প্রোজ রাইটারের দিক থেকে আমরা বেশি তেমন কিছু পাবো না, দু একজনের নাম পাবো। এর ভিতরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা ফোকাস যেটা সিগনিফিকেন্ট ক্যারেক্টার, সেটা হচ্ছে কি ফ্রান্সিস বেকন, তাই না? ফ্রান্সিস বেকনের নাম তো আমরা সবাই শুনেছি নাকি? হুম। জি স্যার, অফ স্টাডিজ জি পড়েছি। স্যার। যেহেতু আমরা Of পড়েছি, studies. অতএব আমরা জেনেছি। হুম। তো আমরা তার লাইফ টাইপ নিয়ে খুব একটা পড়বো না, তার লাইফও দরকার নেই। আমরা এখানে ওয়ার্কগুলো একটু দেখবো, তার বিখ্যাত যে ওয়ার্কগুলো আছে সেগুলো আমরা একটু দেখে ফেলি। এখানে কি ওয়ার্কগুলো আলাদা করে বলা আছে? আচ্ছা, আছে। দেখো, এই জায়গায় বলছে কি ওয়ার্কস অফ বেকন। বেকনস ফিলোসফিক্যাল ওয়ার্কস, বিশেষ করে দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়ার্কটা সেটা হচ্ছে দ্য অ্যাডভান্সমেন্ট অফ লার্নিং অ্যান্ড দ্য নোভাম অর্গানাম। এই দুটা হচ্ছে তার সবচেয়ে, মানে কি বলবো, আর এসে তো আছেই মোটামুটি ফেমাস, এবং বলাচ্ছে এগুলো হচ্ছে ফিলোসফিক ওয়ার্ক। এখানে তিনি লার্নিং সম্পর্কে তার ফিলোসফিক্যাল নলেজগুলো দান করেছেন। তাই বলছে এগুলো হবে উইল বি বেস্ট আন্ডারস্টুড ইন কানেকশন উইথ, দেখো, ইন স্ট্যাচুরেটা ম্যাগনাটা অথবা দ্য গ্রেট ইনস্টিটিউশন অফ দ্য ট্রু ফিলোসফি অফ হুইচ দে ওয়ার পার্টস। তাহলে এগুলো হচ্ছে, দেখো, অফ হুইচ দে ওয়ার পার্টস, মানে দে ওয়ার পার্টস মানে হচ্ছে এই যে তিনটা, এই দুইটা, দ্য অ্যাডভান্সমেন্ট অফ লার্নিং অ্যান্ড দ্য নোভাম অর্গানাম, এগুলো হচ্ছে এইগুলোর পার্ট বা অংশ। হ্যাঁ, দ্য গ্রেট ইনস্টিটিউশন অফ দ্য ট্রু ফিলোসফি, এই বইগুলোর অংশ হচ্ছে উপরের দুইটা। এবং উপরের দুইটা আমরা খেয়াল রাখবো, বিশেষ করে নোভাম অর্গানাম, এই নামটা একটু ভালো করে খেয়াল রাখবা। ঠিক আছে, বলছে যে এগুলো অত দরকার নেই আর বিস্তারিত, এগুলো আচ্ছা, ভিতরের ওয়ার্কগুলো অতটা আমাদের ইয়া করার দরকার নেই, ওর বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ কথাটা বলা হয়েছে। তারপরে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে দ্য এসেইস্ট হিসাবে আমরা তাকে সবচেয়ে, মানে কি বলবো, উল্লেখযোগ্যভাবে চিনি, তাই না, ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে। বলছে বেকনস ফেমাস এসে ইজ দ্য ওয়ান ওয়ার্ক হুইচ উইল ইন্টারেস্ট অল স্টুডেন্টস অফ অল লিটারেচার, তাই না, তার যে লেখাগুলো। এগুলো হচ্ছে হিজ, দেখো, ইন স্যাটুরেটিও ওয়াজ ইন ল্যাটিন, এগুলো আসলে ল্যাটিনে লেখা, কিন্তু রিটেন মোস্টলি বাই, দেখো, পেইড হেল্পার্স ফ্রম শর্ট ইংলিশ র্যাপস। তার আমরা যেগুলো আগে দেখলাম ফিলোসফিক ওয়ার্কগুলো, এগুলো প্রধানত তার পেইড হেল্পার্সদের দ্বারা সংগ্রহ করে লেখা, মানে তার নিজস্ব না, এরকম আর কি ব্যাপারটা। কিন্তু এসেগুলো হচ্ছে কি তার হচ্ছে একদম নিজস্ব অংশ। হ্যাঁ, তাই বলছে, দেখো, বলছে ফ্রম শর্ট ইংলিশ অ্যাবস্ট্রাক্ট হি রিগার্ডেড ল্যাটিন অ্যাজ দ্য অনলি ল্যাঙ্গুয়েজ ওর্দি অফ গ্রেট ওয়ার্ক, মানে তিনিও ভাবতেন যে ল্যাটিনই হচ্ছে একমাত্র ল্যাঙ্গুয়েজ যার মধ্যে যে ভাষা ব্যবহার করে উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ বইগুলো লেখা যায়। বাট দ্য ওয়ার্ল্ড দেখো, ওয়ার্ল্ড নেগলেক্টেড হিজ ল্যাটিন টু সিজ আপন হিজ ইংলিশ, কিন্তু মানুষ তার ল্যাটিনে লেখা বইগুলো থেকে ইংলিশে লেখা বইগুলোকেই
মানুষজন বেশি গুরুত্ব দিয়েছে। ঠিক আছে তো? তাহলে তিনি ল্যাটিনকে গুরুত্বপূর্ণ মনে করলেও তার রাইটারেরা তার রিডারেরা তার ইংলিশ রাইটিংগুলোকে বেশি গুরুত্ব দিয়েছে। তারপর দেখো মার্ভেলাস ইংলিশ, টার্স, পিথি, প্যাক্ট, উইথ থট, এরকম যে ল্যাঙ্গুয়েজগুলো, হ্যাঁ, ইন অ্যান এজ দ্যাট ইউজ এন্ডলেস সার্কামকুলেশন, হ্যাঁ, সার্কাম দেখো লোকেশন মানে হচ্ছে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা, হ্যাঁ, তাহলে সার্কাম লোকেশনসের যুগে মানে যে আগে যে রাইটারগুলো ছিল তারা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতো, তাই না? সেই রকম যুগে তিনি যে ছোট ছোট, হ্যাঁ, সেন্টেন্স দিয়ে, তাই তো, খুবই তথ্যবহুল সেন্টেন্স দিয়ে যে লিখেছেন, এগুলোই বরং মানুষ তার লেখাগুলো বেশি পছন্দ করতো। বলছে দ্য ফার্স্ট 10 এসেইস পাবলিশড ইন 1597। দেখো তার স্টাইলটার নাম কি জানো? তার রাইটিং এর এসেগুলো লেখার তার স্টাইলের নাম কি? এটা বিপ কোশ্চেনের সময় আসতে পারে। বেকন এসের স্টাইলটা কি স্টাইল বলা হয় বলো তো? মনে আছে? অ্যাফোরিজম স্যার। স্যার অ্যাফোরিজম বা অ্যাফোরিস্টিক? হ্যাঁ, অ্যাফোরিস্টিক স্টাইল। হ্যাঁ, অ্যাফোরিস্টিক স্টাইল, যে তিনি তার লেখাতে অ্যাফোরিস্টিক স্টাইল ইউজ করেছেন। তো যাই হোক, কবে কি লিখেছে ও তো আমাদের জানার দরকার নাই। তাই বলছে দেখো দেখো in the essay in their present form, polishing and enlarging the original 10 to 58, covering a wide variety of subjects, হ্যাঁ, তাহলে 10 থেকে সেটা হয়ে গেল 58, এবং সেখানে তিনি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন, এবং অধিকাংশ ক্ষেত্রে তার ইয়াগুলো কেমন ভাবে শুরু বলো তো? তার এসেগুলো কি দিয়ে শুরু? কোন ওয়ার্ড দিয়ে শুরু মনে আছে? মনে নাই? হ্যাঁ, দেখো দেখো এই যে কি দিয়ে শুরু, সবই অফ না? দেখো কতগুলো, অফ ট্রুথ, অফ ডেথ, অফ ইউনিটি ইন রিলিজিয়ান অথবা অফ রিলিজিয়ান, অফ রিভেন্স, অফ অ্যাডভার্সিটি, হ্যাঁ, অফ প্যারেন্টস অ্যান্ড চিলড্রেন, অফ ম্যারেজ অ্যান্ড সিঙ্গেল লাইফ। দেখো এরকম ভাবে দেখো কত এসে তিনি লিখেছেন। বলা হচ্ছে কয়টা টোটাল? কয়টা বলা হচ্ছে? 58 নাকি? 58। হ্যাঁ, 58। তারপরে দেখো কনসার্নিং দ্য বেস্ট অফ দিস এসেস দেয়ার আর অ্যাজ মেনি অপিনিয়ন্স অ্যাজ দেয়ার আর রিডার্স, হ্যাঁ, যেন যত রিডার তত যেন তার অপিনিয়ন, হ্যাঁ, এবং যেন তার জ্ঞানের স্টোর হাউস বলা হচ্ছে। দেখো, হ্যাঁ, যে সব ধরনের বিষয় নিয়ে তিনি এসে লিখেছেন। কি কি বিষয় আছে সেটা তো তোমরা দেখলাই, হ্যাঁ, স্টাডিজ, গুডনেস, রিসেস, অ্যাথেইজম, ইউনিটি ইন রিলিজিয়ন, অ্যাডভার্সিটি, ফ্রেন্ডশিপ, গ্রেট প্লেস, হ্যাঁ, রিভেঞ্জ থেকে শুরু করে প্ল্যান্টেশন, হ্যাঁ, এনভে, প্রচুর, তাই তো এসে মানে প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা অ্যাবস্ট্রাক্ট টপিক নিয়ে যেন তিনি লেখার চেষ্টা করেছেন, তার পজিটিভ নেগেটিভ সাইডগুলো তুলে ধরার চেষ্টা করেছেন। কিন্তু তার একটা বড় বিষয় হলো তিনি কোনো সিদ্ধান্ত দিয়ে যাননি যে আমরা কোনটা করব। ঠিক আছে তো? কোনটা করব সেরকম যে অফ ম্যারিজ অ্যান্ড সিঙ্গেল লাইফ, এর ভিতরে তার ম্যারিজ এবং সিঙ্গেল লাইফের পজিটিভ নেগেটিভ দিকটা দেখিয়ে গেছেন। তাহলে আমাদের কোনটা করা উচিত সেটা কিন্তু বলেননি। অতএব সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আমাদের, কিন্তু তিনি তার পজিটিভ নেগেটিভ বিষয়গুলো আমাদের জাস্ট বলে গেছেন যে এই করলে এই হয়, ওই করলে ওই হয়, এটা বাকি এখন তুমি তোমার মতো করে বাছাই করে নিবা। হ্যাঁ, তো যাই হোক, এগুলো একটু আমরা খেয়াল রাখবো। বেকন যেহেতু ছোট ছোট বিষয়, এগুলো হয় শর্ট নোট আসবে, আর না হয় দেখা যাচ্ছে যে ওই যদি গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার তো চলে এসেছে, ওখানে হয়তো একটা প্যারাগ্রাফ হিসাবে আমরা বেকনকে নিয়ে আসতাম এসে গুলোকে বলার জন্য। ঠিক আছে, তো সব এত বেশি এখানে বড় করার দরকার নেই। তাহলে আমরা কি কি বই পেলাম বলো তো? প্রথমত দ্যাট এখানে তার এসে পাচ্ছি, আর উল্লেখযোগ্য দুইটা ফিলোসফিক ওয়ার্ক পাচ্ছি। ফিলোসফিক ওয়ার্ক দুটোর নাম কি মনে আছে? নোভা মর্গানাম। হ্যাঁ, নোভা মর্গানাম, আর আরেকটা অ্যাডভান্সমেন্ট অফ লার্নিং। দ্য অ্যাডভান্সমেন্ট অফ লার্নিং, আর সাথে রয়েছে তার এসেগুলো। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। পরবর্তী যে এসেস গুলো পাবো সেগুলো খুবই মাইনর এসেস, এদের জাস্ট নামগুলো আর দু একটা নাম মনে রাখলে চলবে। যদি এসে নিয়ে কোনো শর্ট নোট আসে আর কি, এসে নিয়ে বড় কোশ্চেন আসার সম্ভাবনা কম।
তো দেখো বলছে ইন কন্ট্রাস্ট উইথ বেকনস ইজ রিচার্ড হুকার, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্রোজ রাইটার্স অফ দ্য এলিজাবেথান এজ। তিনিও গ্রেটেস্ট একজন। তার ওয়ার্কগুলো আমরা যদি একটু দেখি, দেখো এখানে ওয়ার্ক বলতে তেমন কিছু নাই, এরকম দুই একটা ইয়ে আছে, যদিও বলা হচ্ছে গ্রেট, বলছে হিজ ওয়ান গ্রেট ওয়ার্ক, একটাই দেখো, হ্যাঁ, ইজ দ্য লজ অফ এক্লেসিয়াস্টিক্যাল পলিটি। ইক্লেসিয়াস্টিক্যাল কিসের সাথে যায়, রাজনীতি না ধর্ম, বলো তো এই কথাটা কার সাথে যায়? ধর্মের সাথে। হ্যাঁ, ধর্মের সাথে যায়। তার মানে এখানেও তিনি ধর্ম বিষয়ক বা নীতি নৈতিকতা বিষয়ক কিছু মতামত দেওয়ার চেষ্টা করেছেন। তাহলে দেখো থিওলজিক্যাল অ্যান্ড আর্গুমেন্টেটিভ বুক বাট এন্টায়ারলি অ্যাপার্ট ফ্রম ইটস সাবজেক্ট। তিনি থিওলজিক্যাল বা আর্গুমেন্টেটিভ বুক বললেও আসলে তিনি সাবজেক্ট থেকে অন্য কিছু বিষয়ে আলোচনা করেছেন। হ্যাঁ, তাহলে নামটা একটু খেয়াল রাখো, তাহলে চলবে, দরকার নেই। তারপর হচ্ছে সিডনি অ্যান্ড রেল। দেখো বিশেষ করে এখানে আমরা স্যার ফিলিপ সিডনির নামটা একটু মনে রাখবো। অলরেডি তার নামটা তো পেয়েছিলাম, তাই না? সিডনির নামটা কোথায় পেয়েছিলাম? পোয়েট্রি অংশে না ড্রামা অংশে? পোয়েট্রি অংশে। পোয়েট্রি অংশে, তাই না? হ্যাঁ, কি যেন একটা বইয়ের নাম ছিল তার, ক্রিটিক্যাল রাইটিং, মনে আছে? অ্যাপোলজি ফর পোয়েট্রি নাকি? অ্যাপোলজি ফর পোয়েট্রি, অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি, ফিলিপ সিডনি। তার সাথে পেয়েছিলাম কি একটা আর্কেডিয়া নামক যে বইটা, এটা হচ্ছে পাস্টোরাল রোমান্স, এর জন্য তিনি তো লিখছেন, তার সাথে তিনি কিছু এসেও লিখছেন, কিন্তু নট সো মাচ সিগনিফিক্যান্ট। হ্যাঁ, এখানে দুজনের নাম আছে, তার নামগুলো আমরা একটু খেয়াল রাখার চেষ্টা করব। তোমাদের কাজ হবে কি নামগুলোর একটা লিস্ট তৈরি করা পালা, হ্যাঁ, এসেইস্ট, ড্রামাটিস্ট, পোয়েটস, এইভাবে সিগনিফিক্যান্ট থেকে কিছু 2-4 জন ইনসিগনিফিক্যান্ট রাইটার যেগুলো আছে তাদের নাম একটু লিখে ফেলবা, মনে থাকবে, তাহলে দেখা যাচ্ছে গুছিয়ে পাবা বা মনে থাকবে। আচ্ছা, হ্যাঁ স্যার, ওইভাবে নোট করতেছি। হ্যাঁ ওইভাবে একটু করে রাখবা, যেহেতু আমি যেভাবে বলতেছি, বাকিগুলো আর দরকার নেই, জন ফক্স টক্স এগুলো অত আর দরকার নেই। এই হলো এসেইস্ট মানেই মোটামুটি ফ্রান্সিস বেকন আর তার সাথে 2-1টা নাম, তাছাড়া বাকিগুলোর আর অত দরকার নেই। হ্যাঁ, দেখো এগুলো সব মোটামুটি। তাহলে সামারি অফ দ্য এজ অফ এলিজাবেথ, সামারি মানে মানে আমাদের শেষ এজ অফ এলিজাবেথের। তাহলে দেখো তো এখন আউটলাইনটা কেউ বলতে পারবা যে এলিজাবেথের এইজের আউটলাইনটা তাহলে কি, মানে এখানে আমরা কি কি পড়লাম বা কি কি বিষয় আমাদের হিস্ট্রিতে মানে লিটারেরি হিস্ট্রিতে ফোকাস করা লাগবে, এবং এখানে কি কি কোশ্চেন আসতে পারে বলে মনে হলো? যদি আমরা ব্রড কোশ্চেনেই ফোকাস করি, এখানে কোশ্চেন তাহলে তো 3 লেভেলের হবে নাকি, হয় পোয়েট্রি, আর না হয় ড্রামা, আর না হয় এসে। কিন্তু এসেটা যেহেতু খুবই ছোট অংশ, অতএব এসে নিয়ে তো প্রশ্ন আসার সম্ভাবনা নেই। তাহলে ওভারঅল যে প্রশ্নটা আসে সেটা হলো, যেটা আগে বারবারই বলতেছি আমি, যে এলিজাবেথের এজ ইজ দ্য গোল্ডেন এজ অফ ইংলিশ পিরিয়ড। এটা তো আর এবার চলে এসেছে নাকি? তাহলে ওভারঅল যখন আলোচনা করতাম তখন এখানে কি কি আসতো? এখানে পোয়েট্রি নিয়ে আসতো, পোয়েট্রি, সনেট টনেট সব আসতো, ড্রামা নিয়ে আসতো, ড্রামার ডেভেলপমেন্ট, তারপর শেক্সপিয়ার, ক্রিস্টোফার মার্লো, এগুলো সবই আসতো, তারপর হচ্ছে প্রি পোস্ট সবই আসতো, তারপর আসতো কি এসে, এগুলো সব কিছু মিলে আমরা আলোচনা করতাম। কিন্তু এবার যখন আমরা ভাগ করে আলোচনা করছি, তার মানে একটা কোশ্চেন আসতে পারে পোয়েট্রি নিয়ে, আর মেজর কোশ্চেন আসতে পারে হচ্ছে ড্রামা নিয়ে, তাই তো? ড্রামা নিয়ে আমরা 3টা কোশ্চেন মেনলি খুব পাই। একটা হচ্ছে, প্রথমত হচ্ছে ডেভেলপমেন্ট অফ ইংলিশ ড্রামা, দ্বিতীয়ত হচ্ছে শেক্সপিয়ারের ইনফ্লুয়েন্স ইংলিশ লিটারেচারের উপর বা ড্রামার উপরে, আর তৃতীয়ত হচ্ছে শেক্সপিয়ারের যে প্রেডিসেসর্স বা ইউনিভার্সিটি উইটরা আছে তাদের নিয়ে কথা বলা। এই হচ্ছে ড্রামা নিয়ে 4টা কোশ্চেন, এই 4টা কোশ্চেনের মধ্যেই ঘুরে ফিরে আসে, এছাড়া তো আর আসার কিছু নাই। আছে বলো তো, যতটুকু আমরা পড়লাম এর থেকে আর বাইরে কি কোশ্চেন আসতে পারে? না স্যার। অর্থাৎ এলিজাবেথান এইজে এই হচ্ছে আমাদের আলোচনার বিষয়। কি কথা বুঝতে পেরেছো? অবশ্যই এলিজাবেথান এইজের কিছু কিছু অংশ আবার চলে যাবে হচ্ছে তোমার জ্যাকোবিয়ান পিরিয়ডে, পিউরিটান এজ যেটা বলা হচ্ছে, ওখানে গেলে আবার আরো কিছু বিষয় পাবা। মানে পুরো যেহেতু রেনেসাঁস পিরিয়ড মিলেই কিন্তু আমাদের একটা টপিক, একটা চ্যাপ্টার, অতএব এই জায়গাতে আমাদের কোশ্চেনের সংখ্যা একটু বেশি হয়। তবে অধিকাংশ কোশ্চেন এই এলিজাবেথান এজ থেকেই থাকে, মানে এখান থেকে 2টা কোশ্চেন থাকে। ব্যাপারটা এরকম যে 2টা কোশ্চেন থাকে, তোমরা যদি সেট সাজেশন একটু দেখো তাহলে বুঝতে পারবা। আছে কাছে যে কিভাবে আমাদের পড়া, সেটা একটু দেখলেই বুঝতে পারবা। ওখান থেকে দেখবা যে মোটামুটি রেনেসাঁস পিরিয়ডের যেহেতু 3টা চ্যাপ্টার, এরপর হচ্ছে কি জ্যাকোবিয়ান পিরিয়ড, তাই না? কিন্তু আবার এই বইয়ে জ্যাকোবিয়ান পিরিয়ড বলে কিছু আছে, দেখো তো।
নেই স্যার, এই বইয়ে এলিজাবেথান আছে এইজ পিউরিটান। পরে একবারে পিউরিটান এজে চলে চলে গেছে, মানে জ্যাকোবিয়ানটা এর ভিতরে ওরা ঢুকায় নিয়েছে আর কি। হ্যাঁ, আর এলিজাবেথান এইজের ভিতরেই ওই জ্যাকোবিয়ান এইজের 1620 পর্যন্ত একটা অংশ দিয়ে দিয়েছে। তার মানে জেমস দা ফার্স্টের এইজটা ওই এলিজাবেথানের মধ্যে নিয়ে নিয়েছে, এবং ওই এলিজাবেথান জ্যাকোবিয়ান এইজের কিছু পাঁচ পাঁচ বছর আবার চলে গেছে পিউরিটান এইজের ভিতরে। অতএব এই জায়গাটাই আলোচনার বিষয়। তো যাই হোক, আশা করি তোমরা একটা আউটলাইন পেয়েছো এবং নামগুলোও পেয়ে গেছো। একটু দাগিয়ে রাখবা কোন কোন নামগুলো মেজর মনে রাখা লাগবে, সেগুলো তো বুঝবে। আর কোশ্চেন আনসার তো আমি দিয়ে দিচ্ছি, ওগুলো একটু খেয়াল করলেই হবে। এরপর আমরা চলে যাব হচ্ছে তাহলে পিউরিটান এইজ এর চলে যাই। হ্যাঁ, দেখো 1620 থেকে 1660 যদি আমরা অ্যান এবিসি অফ ইংলিশ লিটারেচার যাই, তাহলে এই এজটাকে কয়টা আরো কয়টা ভাগে বিভক্ত বলতে পারবা? এই পিউরিটান এজটা টোটাল কয়টা এজকে নিয়ে? স্যার 3টা। দেখো এটা হচ্ছে জ্যাকোবিয়ান এজ, ক্যারোলাইন এজ এবং কমনওয়েলথ পিরিয়ড, তাই না? জি স্যার। এই পুরোটা, আরে বাবা, আচ্ছা চলে যাচ্ছে, এই জায়গায় একটু খেয়াল করো। তাহলে দেখো এলিজাবেথান এজ ছিল হচ্ছে কি 1603 পর্যন্ত, তাই না? আর জ্যাকোবিয়ান এজ ছিল হচ্ছে 1603 থেকে 1625। কিন্তু জ্যাকোবিয়ান এজের 1620 পর্যন্ত এলিজাবেথান এজের মধ্যে আলোচনা করে দিয়েছে এই বইটাতে। আবার এখানে যে 21 থেকে একদম 60 পর্যন্ত টোটাল এই তিনটা এজ মিলেই হচ্ছে কি পিউরিটান এজ। এখন পিউরিটান শব্দটা কোথা থেকে আসলো, কিভাবে আসলো, সেগুলো আমাদের জানা উচিত। দেখো এখানে একটু খেয়াল করো, আমরা রিফরমেশন পিরিয়ডে দুই খ্রিস্টান ধর্মে দুটো ভাগ পেয়েছিলাম, কি কি বলতো? ক্যাথলিক আর ক্যাথলিক আর প্রোটেস্ট্যান্ট। হ্যাঁ, এইবার একটু আসো এলিজাবেথান এইজে এসে ক্যাথলিসিজম এবং প্রোটেস্ট্যান্টিজমের মধ্যে একটা সমঝোতা করা হলো, তাই না? যে সবাই যার যার ধর্ম পালন করবে, কেউ আগ্রাসী হয়ে কারো উপরে ধর্ম চাপিয়ে দিবে না। কিন্তু এই কথাটা যখন বলা হলো, তখন আস্তে আস্তে মানুষ কিন্তু ধর্মচ্যুত হওয়া শুরু করলো, ধর্মকে ঠিক মতো পালন করলো না। ঠিক আছে, তো ঠিক আমাদের দেশে ইসলাম ধর্মকে সঠিকভাবে পালন করার জন্য যে দলটা আছে বা যে যে ধর্মবেত্তারা আছে, তাদের নাম কি বলতো? কোন দলকে বোঝানো হয় বলতে পারবা? যারা ধর্ম অনুসারে দেশ শাসন করতে চায়। স্যার জামাত। হ্যাঁ, জামায়াত বা শিবির, তাই তো? শিবিরটা হচ্ছে ছাত্র দল। হ্যাঁ, তাহলে জামাতেরা কি চায়? যে ইসলামিক, তাই তো, আইন মতে তারা দেশটাকে পরিচালনা করবে, যাতে ধর্ম এবং রাজ মানে দেশ সবকিছু ধর্ম মোতাবেক চলে। এই ক্রিশ্চিয়ানিটিতেও ওই পিউরিটান নিজমে এই যারা পিউরিটান ছিল তাদেরও মতবাদ ছিল এরকম। ঠিক আছে, তো যে যেহেতু হেনরি দ্য এইট, তারপর এলিজাবেথ তাদের নিজেদের স্বার্থে ধর্মটাকে ছোট করে ফেলেছে, তাই তো, এবং মানে ধর্মের যে গুরুত্বটা সেটা কমিয়ে দিয়েছে, রাজনীতি থেকে ধর্মকে আলাদা করে ফেলেছে। এতে মানুষ ধর্ম এখন ঠিক মতো পালন করছে না, পিওর ভাবে পালন করছে না। তো ধর্ম যাতে পিওর ভাবে পালন করে, সে পিওর থেকে এসে পিউরিটান। ঠিক আছে, তো দেখো হোয়াট ইজ পিউরিটান, পিউরিটান বলতে আসলে কি বোঝায় এটা একটু খেয়াল করো। দেখো, আ পিউরিটান ওয়াজ আ মেম্বার অফ প্রোটেস্ট্যান্ট গ্রুপ। তাহলে এই পিউরিটান কথাটা আসলো প্রোটেস্ট্যান্ট গ্রুপ থেকে। দেখো, ইন 16th and 17th century ইংল্যান্ড অ্যান্ড নিউ ইংল্যান্ড। নিউ ইংল্যান্ড বলতে কোন দেশকে বোঝায় জানো? তৎকালীন সময় নিউ ইংল্যান্ড ইংল্যান্ড বলতে কাকে বোঝানো হতো? ততক্ষণে আমেরিকা তো সৃষ্টি হয়নি, হয়েছে? এ পর্যন্ত কি আমেরিকা স্বাধীনতা লাভ করেছে? আমেরিকা বলে কোনো দেশ আছে এই মুহূর্ত স্যার। পর্যন্ত? নাই। কারণ 1776 সালে আমেরিকা স্বাধীনতা অর্জন করে, নাকি? তার আগ পর্যন্ত এটা কাদের অধীনে ছিল? ব্রিটিশদের। হ্যাঁ, ব্রিটিশদের অধীনে ছিল, তাই সেটাকে বলা হতো নিউ ইংল্যান্ড। তাহলে ইংল্যান্ড আর নিউ ইংল্যান্ড এই দুই জায়গাতেই তারা কি করতো? হু সট টু পিউরিফাই দ্য চার্চ অফ ইংল্যান্ড। হ্যাঁ, চার্চ অফ ইংল্যান্ড তো কই যে, তাহলে রাজা যে চার্চ অফ ইংল্যান্ড নামে একটা ইয়া তৈরি করলেন। দেখো, চার্চ অফ ইংল্যান্ড কে করে গেছেন? এটা চার্চ অফ ইংল্যান্ড বলতে পারবা? হেনরি দ্য এইট, ভুলে গেলা? বলো। আর ওই যে অ্যাংলিকান চার্চ যেটা, ওইটা। হ্যাঁ, ওইটাই তো চার্চ অফ ইংল্যান্ড, তাই তো?
তাহলে দেখো, দ্য চার্চ অফ ইংল্যান্ড ওয়াজ ফাউন্ডেড বাই কিং হেনরি দ্য এইট ইন 1534. দেখো, হি ব্রোক অ্যাওয়ে ফ্রম দ্য রোমান ক্যাথলিক চার্চ অথরিটি primarily to annul his marriage to Catherine of Aragon and remarry in hopes of producing a male heir according to the religion and history sources. ধর্ম এবং এর মতে যে নিজের স্বার্থে, যদিও তৎকালীন সময় প্রোটেস্ট্যান্টিজম আন্দোলন চলছিল, কিন্তু রাজা দেখলো এই একটা সুযোগ, যেহেতু ক্যাথলিসিজমে বিবাহ বিচ্ছেদ নেই, অতএব এখানে তালাক সিস্টেমটা যেহেতু নেই, অতএব ক্যাথলিক থেকে যদি প্রোটেস্ট্যান্টিজম হয়ে যায় এবং এখানে যদি আমরা একটা সিস্টেম তৈরি করতে পারি যে না ডিভোর্স থাকবে, তাহলে তো নিজের সুবিধা। এমনিতেও রাজনৈতিক উদ্দেশ্যে ইংল্যান্ড যেহেতু রোমান সাম্রাজ্যের অধীনে ছিল, ক্যাথলিকদের অধীনে, তিনি সেটাও চাচ্ছিলেন না যে পুরো ইংল্যান্ড তার হাতে আসুক। অতএব তিনি একই সাথে রাজা হিসাবে দেশ এবং তাইতো একটা চার্চের প্রধান হিসাবে ধর্মেরও প্রধান হয়ে গেলেন। এই একটা সুযোগ তিনি কিন্তু নিয়ে নিলেন। সেই হিসাবে তিনি চার্চ অফ ইংল্যান্ড প্রতিষ্ঠা করলেন। হ্যাঁ, তাই বলছে দেখো, দিস অ্যাকশন লিড টু দ্য এস্টাবলিশমেন্ট অফ দ্য চার্চ অফ ইংল্যান্ড উইথ দ্য মোনার্ক অ্যাজ ইটস সুপ্রিম হেড রাদার দ্যান দ্য পোপ। তাহলে চার্চ অফ ইংল্যান্ডের প্রধান হচ্ছেন রাজা, বুঝতে পারছো? আর ক্যাথলিসিজমের প্রধান হচ্ছে কে, বলতে পারবা? পোপ। হ্যাঁ, পোপ। তাই তো, এই যে নতুন একজন পোপ আসলেন তো নাকি? নতুন একজন পোপ কিন্তু হয়েছে। এবং পোপের অবস্থান কোথায়, কোথায় থাকে পোপ, কোন দেশে? হ্যাঁ, ভ্যাটিকান সিটিতে, তাই তো? হ্যাঁ, ভ্যাটিকান সিটিতে, রোমের মধ্যে একটা ছোট রাষ্ট্র আছে ভ্যাটিকান সিটি, সেখানে থাকে। তো এখানে সেটাই বলেছে যে পিউরিটান হচ্ছে কি চার্চ অফ ইংল্যান্ডের, তাই তো? চাইলো কি চার্চ অফ ইংল্যান্ডকে পিউরিফাই করতে হবে বাই রিমুভিং ক্যাথলিক প্র্যাকটিসেস। তার মানে কি ক্যাথলিসিজমের অনেক প্র্যাকটিস পিউরিটানদের মধ্যে চলছে, তারা চাচ্ছে না এটাকে ওর ভিতরে রাখা হোক। তারপর দে অ্যাডহেয়ার টু স্ট্রিক্ট মোরাল অ্যান্ড রিলিজিয়াস প্রিন্সিপালস। তারা চাইলো যে ধর্মীয় মোরালিটিগুলোকে, রিলিজিয়াস প্রিন্সিপালগুলোকে স্ট্রিক্টলি মেনটেন করা হোক। এমফাসাইজিং সিম্পলিসিটি, হার্ড ওয়ার্ক অ্যান্ড দ্য অ্যাভয়েডেন্স অফ ওয়ার্ল্ডলি প্লেজার। এবং যারা ধর্ম পালন করবে জাগতিক, তাই তো, এই সকল আনন্দ বিনোদন তাদের বাদ দিতে হবে, এগুলো করা যাবে না। ইন ব্রডার সেন্স পিউরিটান ক্যান অলসো রেফার টু সামওয়ান হুড স্ট্রিক্ট মোরাল অ্যান্ড রিলিজিয়াস ভিউজ। অতএব যার মধ্যে রিলিজিয়াস এবং মোরাল ভিউগুলো খুবই স্ট্রিক্ট, তাকে পিউরিটান বলা হচ্ছে। অফেন অ্যাসোসিয়েটেড উইথ অস্টিরিটি অ্যান্ড আ রিমুভাল অফ সেন্সুয়াল এনজয়মেন্ট। তোমরা থার্ড ইয়ারে পড়বা রবার্ট হেরিকের কবিতা, বুঝতে পেরেছো? যেখানে দেখানো হয়েছে এরকম পিউরিটান আইডিয়া, যে যেখানে জাগতিক আনন্দ, মজা, বিনোদন এগুলো একদম পুরো বাদ দিতে হবে, ধর্ম করতে হলে ধর্মের মতো যেতে হবে। তাহলে এটা কি অনেকটা ওই জামায়াত, আমাদের দেশে যে জামায়াত যে দলটা আছে ওদের মতোই না, বলতো? এদের চিন্তা ভাবনা। জি স্যার। হ্যাঁ, একদম স্ট্রিক্টলি ফলো করতে হবে মোরাল এবং রিলিজিয়াস ভিউগুলো। এবং অস্টিরিটি থাকে, অস্টিরিটি মানে কি, দেখো অস্টিয়ার বলে একটা শব্দ আছে, মানে যেখানে দেখানো হবে যে ভোগবাদিতা বাদ দিতে হবে। ভোগবাদিতা বুঝি আমরা, এখন তো মোটামুটি এটাই চলতেছে দুনিয়ার এখন সূত্র কি, ভোগবাদী। হ্যাঁ, টাকা ইনকাম করা আর কি করা, খরচ করা না। তাহলে দেখো, ডিফিকাল্ট ইকোনমিক কন্ডিশন ক্রিয়েটেড বাই গভর্নমেন্ট মেজার টু রিডিউস পাবলিক এক্সপেন্ডিচার। হ্যাঁ, খরচ ব্যয় করে যত রকমের, হ্যাঁ দেখো ম্যানার এবং অ্যাটিটিউডে সিভিয়ারিটি এবং স্ট্রিক্টনেস আনতে হবে। হ্যাঁ, ইচ্ছা মতো টাকা পয়সা খরচ করা যাবে না। নির্দিষ্ট, দেখো অস্ট্রেলিয়াতে বলতে একটা কৃপণতার শব্দ এসেছে, কিন্তু ওদের সাথে না, এটা হচ্ছে একটা সরকারি মতবাদ, যেখানে দেখানো হচ্ছে কি যে স্ট্রিক্টনেস ফলো করতে হবে। আচ্ছা, কোথায় গেলাম? তো সে পিউরিটান ঠিক আছে দেয়ার, তারপরে কি দাঁড়ালো দেখো, পিউরিটানিজমের অ্যাসপেক্টগুলো কি ছিল একটু খেয়াল রাখো, কারণ এই কথাগুলো আবার আসবে ঘুরে ফিরে, যেহেতু এইভাবে আসবে না। তো হচ্ছে রিলিজিয়াস রিফর্ম, প্রথমেই হচ্ছে পিউরিটান। তাহলে প্রথমে কি হলো দেখো, রিফরমেশন পিরিয়ডে ক্যাথলিকদের বিরুদ্ধে আন্দোলন করলো প্রোটেস্ট্যান্টরা, করে তারা প্রোটেস্ট্যান্টিজম নামে একটা মতবাদ তৈরি করলো, দিয়ে দুইটা চার্চ আলাদা হয়ে গেল। কিন্তু হেনরি দ্য এইট যখন আসলেন, তিনি কি করলেন, ওই ক্যাথলিসিজম থেকে আলাদা করলেন, চার্চ অফ ইংল্যান্ড প্রতিষ্ঠা করলেন। কিন্তু তিনি শেষের দিকে এবং বিশেষ করে এলিজাবেথান এজে এসে এলিজাবেথ কি করলেন বলতো? এলিজাবেথ ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্ট মিশিয়ে ফেললেন, বুঝতে পারছো? দুই দলকে নিয়েই তিনি সন্তুষ্ট করে কাজ করতে শুরু করলেন। এবং এতে কি হলো, প্রোটেস্ট্যান্টরা যে ধরনের আন্দোলন করেছিল, যে ধরনের নিয়ম নীতিগুলো তারা ক্যাথলিসিজম থেকে চায়নি, সেগুলো প্রোটেস্ট্যান্টিজমের মধ্যে ঢুকে পড়ার কারণে তাহলে ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্টের মধ্যে পার্থক্যটা ঠিক, মানে যেমন বর্তমান সময়, হ্যাঁ এই আধুনিক যুগে প্রোটেস্ট্যান্ট এবং ক্যাথলিকদের মধ্যে কিন্তু পার্থক্যটা অনেক কম, বুঝতে পারছো? যে
বিষয়গুলো নিয়ে প্রোটেস্ট্যান্টরা আন্দোলন করেছিল, সেগুলো প্রোটেস্ট্যান্টদের মধ্যেও চলছে এখন। শুধুমাত্র এখন সেই আওয়ামী লীগ আর বিএনপি নামে দুটো দল তৈরি হয়ে গেছে, বুঝতে পেরেছো? বাংলাদেশের কোনো আদর্শ আছে মানুষের, বলো তো, কোনো আদর্শ আছে? বাংলাদেশের মানুষের আসলে কোনো আদর্শ নাই। এরা হচ্ছে ভোগবাদী, ক্ষমতা এবং টাকা লোভী, বুঝতে পেরেছো? এই জন্য আজকে যে আগে যে বিএনপি ছিল সে এখন আওয়ামী লীগ হয়ে গেছে, আবার আওয়ামী লীগ যে ছিল সে এখন বিএনপি হয়ে গেছে, বুঝতে পারছো? দল চেঞ্জ তো গায়ের পোশাক চেঞ্জ, বুঝতে পেরেছো? ঠিক ওই রকম যে যেমন চলতেছে সুবিধা নিয়ে চলতেছে, শুধু দলের নামটাই দুইটা। যত দল হবে তত সুবিধাও আছে নাকি? যত দল হবে তত সুবিধা আছে, অন্যের কাছ থেকে আকর্ষণ করা যায় মনোযোগ। দল যদি, তাই বলতেছে, ওই আগে আওয়ামী লীগেরা যা করতেছে এরপর বিএনপিরা মনে তাই করবে, এরপর বিএনপিরা যা করবে আওয়ামী লীগরাও তাই করবে, এরকম করে চলতেছে আজ সেই জন্মের পর থেকে। জন্মের পর থেকে তো এই দুই দল নিয়ে মারামারি নাকি, বলো তো? কিন্তু মানুষ তো একই। হ্যাঁ, এই মানুষগুলো চেঞ্জ হচ্ছে না কেন? এখনো সে আবার ঘুরে ফিরে একই ঘটনা ঘটবে। দেশের উন্নয়ন করার মানসিকতা মানুষের নেই। তাই সে বলছে যে ঠিক ওই প্রোটেস্ট্যান্ট এবং ক্যাথলিসিজমের এই ঘটনাটা ঘুরে ফিরে এরকম হয়ে গেছে। আধুনিক যুগে তো এখন শুধু দুইটা চার্চের নামই আছে, কিন্তু ঘুরে ফিরে সব একই জিনিস, বুঝতে পেরেছো? যে সকল চিন্তা ভাবনা নিয়ে প্রোটেস্ট্যান্টিজম শুরু হয়েছিল সেগুলো এখন নাই, ওই খাওয়াবাদিতার মধ্যে চলে এসেছে। ধর্মের নামে টাকা ভাগাও আর খাও, এরকম অবস্থা কিন্তু চলে এসেছে। তা বুঝে দেখো যে Puritans sought to reform the Church of England, believing it had not fully separated from Catholicism। এই যে বলছে যে কি চার্চ অফ ইংল্যান্ড যেটা আমরা তৈরি করলাম, যেটা একদম ক্যাথলিক থেকে আলাদা হবে, তারা মনে করতেছে এটা হয়তো বা পুরোপুরি ক্যাথলিসিজম থেকে আলাদা হয়নি। ক্যাথলিকদের অনেক প্রথা নীতি এখনো প্রোটেস্ট্যান্টের ভিতরে ঢুকে আছে। এই ভেবে তারা করলো কি, আবার নতুন করে, একবার তো রিফরমেশন হয়েছে, আবার নতুন করে তারা প্রোটেস্ট্যান্ট চার্চকে, চার্চ অফ ইংল্যান্ডকে পিউরিফাই করার চেষ্টা করছে। স্ট্রিক্ট মোরাল কোড, দে ভ্যালুড সিম্পলিসিটি, হার্ড ওয়ার্ক অ্যান্ড সেলফ ডিসিপ্লিন। তারা চাচ্ছে জীবনে সিম্পল লাইফ লিড করতে হবে, সিম্পল খাবার খাইতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে, একটা নির্দিষ্ট জীবন যাপন করতে হবে। হ্যাঁ, ডিসঅ্যাপ্রুভিং লাক্সারি অ্যান্ড সেন্সুয়াল প্লেজার। ধর্ম করতে এসে জাঁকজমকতা, তাই তো, তারপর সেন্সুয়াল প্লেজার, হ্যাঁ, খাওয়া দাওয়া, জিভের লোভ, পিঠের লোভ, হ্যাঁ, শরীরের লোভ, এইসব বাদ দিতে হবে। Emphasis on education. Puritan believe in the importance of education, particularly the ability to read the Bible for both men and women. হ্যাঁ, তারা চাইলো বাইবেল পড়তে হবে। Influence on American colonization. Many Puritan immigrated to North America to establish a society based on their religious beliefs. নর্থ আমেরিকা কোথায়, কোন দেশটাকে বোঝানো হচ্ছে? নর্থ আমেরিকা, বর্তমান আমেরিকাকে নাকি? হ্যাঁ, তখন তো আর আমেরিকা ছিল না, তার জন্য নর্থ আমেরিকা বলা হচ্ছে সেই সময়। Founding settlement like the Massachusetts, দেখো, বে কলোনি। Persecution and intolerance. While they sought religious freedom for themselves, Puritans were not always tolerant of other religious viewpoint. দেখো, তারা একমাত্র নিজের ধর্ম ছাড়া, একমাত্র প্রোটেস্ট্যান্টিজম ছাড়া তারা অন্য কোনো ভিউ পয়েন্ট বিশ্বাস করে না, তারা সহ্য করতে পারে না। এই নিয়ে মোটামুটি মারামারি কাটাকাটিও হয়েছে। হ্যাঁ, and sometimes persecuted মানে কি, হত্যা করা। Those who disagreed with them, হ্যাঁ, তাদের মতবাদে যারা বিশ্বাস করেনি তাদেরকে হত্যা করেছে। হত্যা করা কি কোনো ধর্মের মতবাদ হতে পারে, বলো? না স্যার। তারপরও ধর্মের নামে এগুলো চলছে, চলেছে, ভবিষ্যতেও চলবে। হ্যাঁ, কারণ মানুষ আসলে ধর্ম পালন করে না, ভিতরে ভিতরে একটা ক্ষমতা চাই। হ্যাঁ, ক্ষমতা, টাকা, এরাও সবাই চাই। ক্ষমতা না পাইলেই মাথা খারাপ হয়ে যায় মানুষের। তো এই হচ্ছে পিউরিটানিজমের ব্যাপারটা। পিউরিটান, ঠিক আছে, কথা কি বুঝতে পেরেছো? কি সবাই বুঝতে পেরেছো না কি অবস্থা, বলো? না বুঝলে বলো। হ্যাঁ, তাহলে পিউরিটান বলো আর পিউরিটানিজম বলো, দুটা কথা দিয়ে একই বোঝাচ্ছে। দেখো, পিউরিটানিজম শব্দ দিয়ে ওই রিলিজিয়াস রিফর্ম মুভমেন্ট উইদিন দ্য চার্চ অফ ইংল্যান্ড ইন 16th and 17th century দ্যাট এম টু পিউরিফাই দ্য চার্চ অফ, দেখো, চার্চ অফ ক্যাথলিক প্র্যাকটিস এন্ড এস্টাবলিশ আ মোর অস্টিয়ার বিবলিক্যালি বেসড ফর্ম অফ ওরশিপ। Puritan emphasized personal piety, strict moral codes, and the importance of education to understand the Bible. Many Puritans migrated to North America, establishing colonies in New England, where they sought to create a city upon a hill, যেটা মডেল ক্রিশ্চিয়ান সোসাইটি, যেটা নাম হচ্ছে কি, মডেল ক্রিশ্চিয়ান সোসাইটি। হ্যাঁ, তাহলে পিউরিটানিজম কোথা থেকে কি হয়েছে, তার উদ্দেশ্যটা কি, আশা করি একটু বোঝা গেছে কিনা, বলো? বুঝতে পারছো সবাই? না বোঝনি? একটু জোরে বলো, না ঘুমিয়ে গেল সবাই, বলো।
না স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা এখানে চলে আসি। হিস্ট্রিক্যাল সামারি, পিরিটান মুভমেন্টে কি ঘটনা ঘটেছিল, ওই রিফরমেশন এই কথাগুলো ঘুরে ফিরে আবার আসবে। দেখো, হ্যাঁ, in its broadest sense the Puritan movement may be regarded as a second and greater renaissance। হ্যাঁ, তার রেনেসাঁস তো ছিলই, কিন্তু পিরিটান মুভমেন্টকে তার উপরে আরো বড় ধরনের প্রভাবশালী একটা রেনেসাঁ বলে ধারণা হচ্ছে। হ্যাঁ, আর রিভার্থ অফ দ্য মোরাল নেচার অফ ম্যান ফলোইং দ্য ইন্টেলেকচুয়াল অ্যাওয়াকেনিং অফ ইউরোপিয়ান ডিফারেন্ট ইন 15th and 16th। তাহলে মূল রেনেসাঁস পরবর্তী, হ্যাঁ, ওই যে জ্ঞান, তাই তো, বা ইন্টেলেকচুয়াল অ্যাওয়াকেনিং যেটা ঘটেছিল, উত্থান যেটা ঘটেছিল, তার উপর ভিত্তি করে এটাকে জানো সেকেন্ড গ্রেটার রেনেসাঁস বলা হচ্ছে। হ্যাঁ, ইন ইটালি হুজ ইনফ্লুয়েন্স হ্যাড বিন, দেখো, আপারমোস্ট ইন এলিজাবেথান লিটারেচার, দ্য রেনেসাঁস হ্যাড বিন এসেনশিয়ালি প্যাগান অ্যান্ড সেন্সুয়াস। রেনেসাঁস মানেই হচ্ছে কি, দেখো, রেনেসাঁ মানেই বুঝতে হবে যে সেখানে গ্রিক এবং ল্যাটিন লিটারেচারের উপরে বিশেষ কি বলতো গুরুত্ব দেওয়া হয়েছিল। রেনেসাঁসে কি ক্লাসিক্যাল রাইটিং এর উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল না? বলো, রেনেসাঁ বলতে কি বোঝানো হচ্ছিল? যে গ্রিক এবং রোমান যে লিটারেচার গুলো আছে সেগুলো পড়ে জ্ঞান অর্জন করা। কিন্তু তৎকালীন সময়ে যে রোমান যে লেখাগুলো বা গ্রিক যে লেখাগুলো, এগুলো কি খ্রিস্টান ধর্মের ছিল না প্যাগান ধর্মের ছিল? বলো, প্যাগানিজম ছিল। তাহলে এখন মূল রেনেসাঁসের কারণে যদি প্যাগানিজমকে গুরুত্ব দিতেই হয়, তাহলে তো মানুষ আর ক্রিশ্চিয়ানিটি মানবে না, এত খ্রিস্টান ধর্ম তো আস্তে আস্তে তাহলে হাওয়া হয়ে যাবে। এইটা ভেবে তারা করলো কি, পিরিটানদের আরেকটা, এটা হচ্ছে পিরিটানদের আরেকটা মতবাদ, তাই তো, যে বর্তমান যে রেনেসাঁ চলছে, এ কারণে অধিকাংশ রাইটার কি করছে, অধিকাংশ মানুষ ওই গ্রিক এবং ক্লাসিক্যাল রাইটিং গুলো পড়তেছে। গ্রিক ক্লাসিক্যাল রাইটিং পড়ার কারণে তারা প্যাগানিজম যে মতবাদ সেগুলো আস্তে আস্তে আবার ঢুকে পড়তেছে। এইটাকে দূর করতে হবে। হ্যাঁ, দেখো, ইট হার্ডলি টাচ দ্য মোরাল নেচার অফ ম্যান। অতএব প্যাগান এবং সেন্সুয়াস যদি লিটারেচার হয়, এগুলো মানুষের মোরালিটি ঠিক রাখবে না। অ্যান্ড ইট ব্রট লিটিল রিলিফ ফ্রম দ্য ডেসপটিজম অফ রুলার্স। তাই তো, এটার মাধ্যম দিয়ে শাসকরা যে মানে কি অত্যাচারী বা অটোক্রেটিক ছিল, সেখান থেকে যে রক্ষা করার কথা ছিল, কিন্তু সেটা করতে পারেনি। তাই বলছে, দেখো, যে ওয়ান ক্যান হার্ডলি রিড দ্য হরাইবল রেকর্ডস অফ দ্য মেডিসি অর দ্য বর্জিয়াস দ্য পলিটিক্যাল অবজারভেশন অফ ম্যাকিয়াভেলি। ম্যাকিয়াভেলির নামটা কি মনে আছে? ম্যাকিয়াভেলির মতবাদের মধ্যে কিন্তু কোনো মোরালিটি নেই, ঠিক আছে তো, তার মতবাদে কিন্তু কোনো মোরালিটি নেই। তিনি মানুষকে কি করেছেন, যে যেমন তাকে সেই হিসাবে বিবেচনা করতে বলেছেন। 10 জনের জন্য যদি একজন ক্ষতিকর হয়, তো একজনকে কেটে ফেলতে হবে, তাকে রাখাই যাবে না পৃথিবীতে, তাহলে 100 জনের বা 10 জনের জীবন নষ্ট হয়ে যাবে, এরকম মতবাদ, ঠিক আছে তো। অতএব সরকারকে স্ট্রিক্ট হতে হবে, বুঝতে পারছো? দেশের বিরুদ্ধে যায় এমন কোনো আচার আচরণকে একদম শক্ত হাতে দমন করতে হবে, এরকম বিষয়টা ম্যাকিয়াভেলি বলে গেছেন। তাই বলে দেখো, এবং ম্যাকিয়াভেলির মতবাদের ভিতরে উইদাউট মার্ভেলিং অ্যাট দ্য মোরাল অর পলিটিক্যাল ডিগ্রেডেশন অফ আ কালচার্ড নেশন। হ্যাঁ, ইন দ্য নর্থ, স্পেশালি অ্যামং দ্য জার্মান অ্যান্ড ইংলিশ পিপল, দ্য রেনেসাঁ ওয়াজ অ্যাকম্পানিড বাই আ মোরাল অ্যাওয়াকেনিং অ্যান্ড ইট ইজ প্রিসাইজলি দ্যাট অ্যাওয়াকেনিং ইন ইংল্যান্ড, যেটা এখানেও ঘটেছিল, যেটা রেনেসাঁসের কথা বলা হচ্ছে। দ্যাট গ্রেটেস্ট মোরাল অ্যান্ড পলিটিক্যাল রিফর্ম হুইচ এভার সুয়েপ্ট ওভার আ নেশন ইন দ্য শর্ট স্পেস অফ আ হাফ সেঞ্চুরি হুইচ ইজ মেন্ড বাই দ্য পিরিটান মুভমেন্ট। হ্যাঁ, তাহলে এই যে নতুন একটা যে অ্যাওয়াকেনিং আসলো, নবজাগরণ আসলো, নৈতিক নবজাগরণ, সেটাকে মেনলি পিরিটান মুভমেন্টই বলা হচ্ছে। উই শ্যাল আন্ডারস্ট্যান্ড ইট বেটার ইফ উই রিমেম্বার দ্যাট ইট হ্যাজ টু চিফ অবজেক্ট। একটু খেয়াল রাখো, তাহলে পিরিটানদের প্রধান দুটো অবজেক্ট ছিল। একটা হচ্ছে কি, ফার্স্ট ওয়াজ পার্সোনাল রাইটিয়াসনেস, যে ইন্ডিভিজুয়ালি মানুষ কি করবে, ধর্মকে স্ট্রিক্টলি মেনে চলবে। সেকেন্ড ওয়াজ সিভিল অ্যান্ড রিলিজিয়াস লিবার্টি। হ্যাঁ, তাহলে ধর্ম, মানুষ পার্সোনালি রাইটিয়াস হবে, মোরালগুলোকে মানে মোরালিটিকে মেনটেন করবে, এবং রাজনৈতিক দিক থেকে, দেশ পরিচালনার দিক থেকে অবশ্যই সিভিল এবং রিলিজিয়াস লিবার্টি থাকবে, যেখানে থাকে, ইন আদার ওয়ার্ডস ইট এইম টু মেক মেন অনেস্ট অ্যান্ড টু মেক দেম ফ্রি। তাহলে একই সাথে কি, মানুষকে সৎ এবং ফ্রি বানাবে, নাকি? তাদেরকে সৎ এবং ফ্রি বানাবে। সৎ থাকতে হবে, কিন্তু ফ্রি থাকবে ঠিক আছে, কিন্তু সৎ থাকতে হবে। সুতরাং সৎ থাকা এবং একই সাথে ফ্রি, দুটা কি একসাথে সম্ভব? বলো তো, তুমি যখন সৎ থাকতে চাইবা, তুমি যখন ধর্মীয় মতবাদ, তখন তুমি কেমন করে ফ্রি হবা? তোমাকে তো ধর্মের অধীনে থাকতেই হবে, তোমাকে তো ধর্মীয় কোড অ্যান্ড কন্ডাক্ট মেনটেন করতেই হবে,
অতএব স্ট্রিক্টনেস মেনটেন করতে হবে, তাহলে তুমি আবার ফ্রি হবে কেমন করে? সুতরাং such a movement should be cleared of all the misconception which have clung to it since the restoration, when the very name of Puritan was made ridiculous by the jeers of gay courtiers of Charles II. এই যে চার্লস, তাহলে পিরিটানের কারণেই তো, পিরিটানদের কারণেই চার্লস দ্য ফার্স্টকে কিন্তু বিয়েডেড করা হয়েছিল, ঠিক আছে? সেটা আমরা দেখব। Though the spirit of the movement was profoundly religious, the Puritans were not a religious sect. দেখো তাদের স্পিরিটটা বলছে, দেখো এখানে খেয়াল করো, ওই যে বললাম যে ভিতরে ভিতরে সবাই রাজনৈতিক ক্ষমতা চায়, অর্থনৈতিক ক্ষমতা চায়, হ্যাঁ। Though the spirit of the movement was profoundly religious, the Puritans were not a religious sect. Neither was the Puritan a narrow-minded or gloomy dogmatist, as he is still pictured even in the histories. মানে কি, তারা ধর্ম মানেই যে গোড়াপন্থী হতে হবে, এরকমটা হতে হবে, তারা উপর উপরে এটা মেনটেন করার চেষ্টা করছে, কিন্তু ভিতরে ভিতরে তাদের উদ্দেশ্য কি ছিল বলো? হ্যাঁ, যে মানুষকে মূলত একটা রাজনৈতিক ক্ষমতা আর একদিকে নীতি নৈতিকতা মেনটেন করার মাধ্যমে একটা রাজনৈতিক সুবিধা আদায় করা। দেখো পে অ্যান্ড হ্যামডেন অ্যান্ড ইলিয়ট অ্যান্ড মিল্টন ওয়ার পিরিটানস। দেখো এরা কিন্তু পিরিটান ছিল, এবং তারা কি করেছে, তাদের সাহিত্যকর্মের মধ্যেও ধর্মীয় নীতি নৈতিকতাকে দেওয়ার চেষ্টা করেছে। বিশেষ করে জন মিল্টনের কবিতা তো আমরা পড়েছি নাকি? জি স্যার পড়ছি। অনিস্ট ব্লাইন্ডনেস, অতএব অনিস্ট ব্লাইন্ডনেস পড়ে তো আমরা বুঝতে পারছি যে তার মতবাদটা কি ছিল, তিনি কি চাচ্ছিলেন, তাই না? And in the long struggle for human liberty, there are few names more honored by free men everywhere. দেখো Cromwell and Thomas Hooker were Puritans, yet Cromwell stood like a rock for religious tolerance. Thomas Hooker in Connecticut gave to the world the first written constitution, and in which freemen, before electing their officers, laid down the strict limits of the offices to which they were elected. হ্যাঁ, যে অফিসার নিয়োগ করার আগে তারা একটা কনস্টিটিউশন দিয়েছে এবং সেই অনুসারেই চলতে হবে যারা মানে রাজনীতিতে আসবে, এরকম তারাই দিয়ে গেছে। দ্যাট ইজ দ্য পিরিটান ডকুমেন্ট অ্যান্ড ইটস মার্কড ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট ইন দ্য হিস্ট্রি অফ গভর্নমেন্ট। এখন এইখানে যদি আমরা দেখি, এনইবিসি কোথায় গেল, এইখানে দেখো এই জায়গায় যদি আমরা শর্টে একটু পড়ি, এই জায়গাটা হিস্ট্রিক্যাল ইভেন্টটা ওখানে বেশি দেওয়া নেই, মানে লিটারি হিস্ট্রিতে হিস্ট্রিক্যাল ইভেন্টগুলো একটু না দেওয়া থাকলে সমস্যা। দেখো এই জায়গায় এলিজাবেথের এজের এই জায়গাটা আমরা একটু দেখি আগে। হ্যাঁ, এখানে কিছু কিছু বিষয় আছে, একটু ওখানে নেই, আমরা একটু এখানে দেখে নিই। দেখো দেখো এই প্রশ্নকে, দিস ইজ দ্য গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার। হ্যাঁ, দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টস হুইচ ইনফ্লুয়েন্স দ্য লিটারেচার অফ দিস পিরিয়ড। প্রথমটা কি, উইথ দ্য অ্যাকসেশন অফ দ্য কুইন এলিজাবেথ দ্য ফার্স্ট, ডাইনাস্টিক প্রবলেমস অ্যান্ড পলিটিক্যাল ট্রাবলস কেম টু অ্যান এন্ড। মানে কি, কুইন এলিজাবেথ আসার সাথে সাথে যে রাজাদের মধ্যে, তাই তো, যে সমস্যাগুলো ছিল, কে সিংহাসনে আসবে, এবং পলিটিক্যাল যে ট্রাবলগুলো ছিল সেগুলো শেষ হয়ে গেল। অ্যান্ড রিলিজিয়াস অ্যান্ড সোশ্যাল স্ট্যাবিলিটি ব্রট অ্যাবাউট ন্যাশনাল প্রসপারিটি। এবং রিলিজিয়াস এবং সোশ্যাল স্ট্যাবিলিটি যখন প্রতিষ্ঠা পেল, তখন জাতীয় উন্নয়ন দ্রুততর হতে থাকলো। দেখো দ্য রিলিজিয়াস রিফরমেশন ইন্সপায়ার্ড রিলিজিয়াস টলারেন্স অ্যান্ড সিকুলারিজম। সিকুলারিজম মানেই বুঝতে হবে কি বলো, যে সিকুলার কথাটা আমরা মানি সেটা আসলে কি ধর্মের সাথে যায় না ধর্মের বিপরীত কথা? সিকুলারিজম কথাটা বলতো ধর্মের বিপরীত, ধর্মকে মানে করা যাবে না, রাজনৈতিক ক্ষেত্রে ধর্মটাকে আনা যাবে না, ব্যাপারটা এরকম। কিন্তু কেউ চাচ্ছে রাজনীতিটাও যেহেতু জীবনের মানুষের সাথে যায়, অতএব ওটাও ধর্মের অধীনে চলতে হবে, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, এখানেও কিছুটা মতবাদ আছে, তাই বলছে দ্য রিলিজিয়াস রিফরমেশন ইন্সপায়ার্ড রিলিজিয়াস টলারেন্স অ্যান্ড সিকুলারিজম। Elizabeth the First, দেখো introduce Anglicanism to settle religious problems. It has a long history in the 16th century. Martin Luther of Germany, যেটা আমরা ওই প্রোটেস্ট্যান্টিজমের কথা আগে পড়েছিলাম সেটার কথা বলা হচ্ছে, তাই না? দেখো তারপর হচ্ছে কি, Zwingli and Calvin of Switzerland protested against the autocracy of the then Pope. Those who supported them were called Protestant, and those who will still support the Pope were called Papist or Catholics. Henry VIII, who was the King of England during those years, supported Protestantism for his personal advantage. He wanted to divorce his first wife Catherine and marry Anne Boleyn, his fiancée, but the Pope did not approve it. So he denied Pope's authority and married Anne Boleyn and introduced Protestantism to England. Some of the people accepted King's religious authority, but the rest followed the Pope's rule. This caused a bloody war, which continued 1558. মানে এলিজাবেথ সিংহাসনে আসার আগ পর্যন্ত এই যুদ্ধটা চলেছে। দ্য ইয়ার অফ
Queen Elizabeth I came to power. She understood the problem and introduced Anglicanism, England's own church. This religious settlement, দেখো তিনি কি করলেন, তিনি ইন্ট্রোডিউস করলেন অ্যাংলিকানিজমকে, ব্রড স্ট্যাবিলিটি অ্যান্ড প্রসপিরিটি টু ইংল্যান্ড ইন দ্য হাফ দেখো অফ দ্য 16th century। তাহলে অ্যাংলিকানিজম শব্দটার সাথে একটু পরিচিত হই, কারণ এটা শর্ট নোট আসে অনেক সময়। দেখো এইগুলো কি, এই কথাগুলো কিন্তু আমাদের লিটারি হিস্ট্রিতে নেই, তারপরে কিন্তু পরীক্ষাতে আসে, বুঝতে পেরেছো? এটা একটা সমস্যা হিস্ট্রির। দেখো অ্যাংলিকানিজম ইজ এ ক্রিশ্চিয়ান ট্রেডিশন উইথ রুটস ইন দ্য চার্চ অফ ইংল্যান্ড। তাহলে চার্চ অফ ইংল্যান্ড থেকেই কিন্তু অ্যাংলিকানিজমটা এসেছে, মানে অ্যাংলিকানিজমটাই মানে চার্চ অফ ইংল্যান্ডকে অ্যাংলিকান মতবাদ দিয়ে চালানো হচ্ছে এখানে। তাহলে কি ঘটনা ঘটলো, চার্চ অফ ইংল্যান্ড যখন ছিল হচ্ছে পুরোপুরি প্রোটেস্ট্যান্ট, চার্চ অফ ইংল্যান্ড কি পুরোপুরি প্রোটেস্ট্যান্ট ধারণা ছিল, তাই তো, স্টিমিং ফ্রম দ্য প্রোটেস্ট্যান্ট রিফরমেশন ইন 16th century, কিন্তু ইস গ্লোবাল কমিউনিয়ন অফ চার্চেস দ্যাট রিকগনাইজেস আর্চবিশপ অফ ক্যান্টারবেরি অ্যাজ ইটস সিম্বলিক হেড। ক্যান্টারবেরি কথা মনে আছে? জি স্যার। তাহলে ক্যান্টারবেরি তাদের ছিল হচ্ছে ধর্মীয় তীর্থস্থান, সেটাকে কেন্দ্র করে ক্যান্টারবেরির যে আর্চবিশপ তাকে কেন্দ্র করে চার্চগুলোকে একত্রিত করা হলো এবং অ্যাংলিকানিজম তৈরি করা হলো। দেখো তাহলে অ্যাংলিকানিজম ব্লেন্ডস এলিমেন্টস বোথ ক্যাথলিসিজম এবং প্রোটেস্ট্যান্ট। দেখো পিরিটনিজমের আন্দোলনটা কেন, যে অ্যাংলিকানিজম যখন, তাহলে চার্চ অফ ইংল্যান্ড তো প্রোটেস্ট্যান্ট ছিল, ভালো কথা, তাহলে প্রোটেস্ট্যান্ট এবং ক্যাথলিক আলাদা ছিল, কিন্তু এই মানে সামাজিক এবং রাজনৈতিক এবং ধর্মীয় স্ট্যাবিলিটি আনার জন্য এলিজাবেথ যে কাজটা করলেন, যে তিনি ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্টকে ব্লেন্ড করে তিনি অ্যাংলিকানিজম নামে একটা চার্চ তৈরি করলেন। আর তখনই এই যারা পিরিটান প্রোটেস্ট্যান্ট ছিল তারা করলো কি, আবার তারা আলাদা করতে চাইলো, যে চার্চ অফ ইংল্যান্ডকে কি করতে হবে, এই ক্যাথলিসিজম এবং প্রোটেস্ট্যান্টিজমের যে ব্লেন্ডিং ঘটেছে এখান থেকে ক্যাথলিসিজমের যে মতবাদ সেগুলোকে দূর করতে হবে, এমফাসাইজিং বোথ ট্রেডিশন অ্যান্ড স্ক্রিপচার। দেখো তাহলে একদিকে ধর্মীয় নীতি নৈতিকতা, ধর্মীয় প্রথা সব কিছু মিলে এক করে ফেলা হলো, দিয়ে অ্যাংলিকান চার্চ নামে চার্চ করা হলো। কথা বুঝতে পেরেছো? তাহলে এখানেই হচ্ছে প্রোটেস্ট্যান্টদের চিন্তাভাবনা, যে তারা কি করবে এখন, এই ক্যাথলিক যে চিন্তাভাবনাগুলো ঢুকেছে সেগুলোকে বাতিল করতে হবে। হ্যাঁ এইটা। তারপর দেখো জিওগ্রাফিক্যাল অ্যাস্ট্রোনমিক্যাল ডিসকভারিজ অফ দ্য প্রিভিয়াস ডিকেডস ব্রট আনলিমিটেড ফরচুন ডিউরিং দিস পিরিয়ড। দেখো আমরা যদি একটু দেখি, ইস্ট ইন্ডিয়া কোম্পানির কথা মনে আছে? জি স্যার। ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেখো তো কত সালে ফর্মড হলো? 1600 সালে। তাহলে এটা কোন সময়ে, কার আমলে? এলিজাবেথ। বলো কে ছিল তখন? কুইন এলিজাবেথ। হ্যাঁ কুইন এলিজাবেথের আমলে তিনি এই কাজটা করে গেছেন। দেখো দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়াজ আ ব্রিটিশ জয়েন্ট স্টক কোম্পানি ফর্মড 1600, কারণ এলিজাবেথ তো ছিলেন 1603 সাল পর্যন্ত, তাই না? দেখো ফর ট্রেড ইন দ্য ইন্ডিয়ান ওশিয়ান রিজিয়ন, বিশেষ করে ইন্ডিয়ান অংশে, ইনিশিয়ালি উইথ দ্য ইস্ট ইন্ডিজ অ্যান্ড লেটার উইথ ইস্ট এশিয়া। দেখো ইট ইভেন্চুয়ালি বিকাম আ পাওয়ারফুল ফোর্স ডমিনেটিং গ্লোবাল ট্রেড অ্যান্ড প্লেইং আ সিগনিফিক্যান্ট রোল ইন দ্য কলোনাইজেশন অফ দ্য পার্ট অফ এত। দেখো এইগুলো পরীক্ষাতে আসতেছে, কিন্তু তোমার যে বইগুলো লিটারি হিস্ট্রি ছাড়া অন্য কিছু নাই, এই জায়গাটা খুব প্রবলেমেটিক, হ্যাঁ, এই হিস্ট্রি পড়ার ক্ষেত্রে। তাহলে দেখো ফরমেশন অ্যান্ড পারপাস, চার্টার্ড বাই কুইন এলিজাবেথ দ্য ফার্স্ট, দ্য কোম্পানি ওয়াজ গ্র্যান্টেড আ মনোপলি অন ব্রিটিশ ট্রেড উইথ দ্য ইস্ট। ইস্ট মানে এশিয়া মহাদেশের সাথে, তাই তো, যে ব্রিটিশ মনোপলি তারা পাবে, একক অধিকার পাবে, যে আর কেউ ব্রিটিশ নামে গিয়ে সেখানে বিজনেস করতে পারবে না, এরকম একটা ব্যাপার। এবং কোম্পানি দেখো রুল ইন ইন্ডিয়া, দ্য কোম্পানি ইনফ্লুয়েন্স ইন ইন্ডিয়া গ্রু লিডিং টু হোয়াট ইজ নন অ্যাজ কোম্পানি রুল ইন ইন্ডিয়া, তাই না? এখানে কি হলো, তখন থেকে মোটামুটি ব্রিটিশ বিরোধী আন্দোলন শুরু। দেখো সিপাহী বিপ্লবের পরে 1857 সালে মোটামুটি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু শেষ হয়। হ্যাঁ দেখো দ্য ব্রিটিশ গভর্নমেন্ট টুক ওভার দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়াজ ইভেন্চুয়ালি ডিজলভ ইন 1874। তাহলে 1857 সালে সিপাহী বিদ্রোহ হয়েছিল, তার পরবর্তীতেই ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ডিজলভ করে দেওয়া হয়, ওটাকে বাতিল করে দেওয়া হয়, তারপরে সরাসরি ব্রিটিশের অধীনে আমরা চলে আসি। বুঝতে পারছো? দেখো ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রধানত বিজনেস করেছে কোন জায়গায়? The East India Company became a dominant force in global trade, engaging in wars and expanding its territorial control in India, Pakistan, Bangladesh and Burma। মানে এই ভারতীয় উপমহাদেশ কেন্দ্রিক তো বোঝানো হচ্ছে নাকি? এটা তো ভারতীয় উপমহাদেশ ছিল নাকি? বার্মা, ভুটান, নেপাল এগুলো সব এই ভারতীয় উপমহাদেশের মধ্যেই ছিল। তো এই অংশটা তো এখানে ঠিক সেই কথাটা বলা হচ্ছে যে জিওগ্রাফিক্যাল এবং অ্যাস্ট্রোনমিক্যাল ডিসকভারিগুলো এখানে যথেষ্ট হয়েছিল। Renaissance that has started earlier was now strongly felt in England. It brought about Greek and Roman wisdom to England. Erasmus reached England with John Colet
taught the humanism and other ideals of Renaissance. The social life of England was marked with a strong national spirit, humanism, liberal religious view. দেখো এই যে লিবারেল রিলিজিয়াস ভিউ, এটাই হচ্ছে প্রোটেস্ট্যান্টদের একটা মানে কি বলবো আলোচনার বিষয়, যেই জায়গাটা আমরা রাখবো কিনা। সায়েন্টিফিক কিউরিওসিটি, সোশ্যাল কন্টেন্ট, ইন্টেলেকচুয়াল প্রোগ্রেস অ্যান্ড আনলিমিটেড ইনথুজিয়াজম, এগুলো তো আসলো। এরপর যখন আমরা জ্যাকোবিয়ান পিরিয়ডে আসি, যেহেতু ওইগুলো একভাবে না পড়লে সমস্যা, এগুলো তোমরা একটু পড়ে নিবা, এই এবিসি একটু পড়বা, ঠিক আছে। এরপর দেখো জ্যাকোবিয়ান পিরিয়ডে 1625 পর্যন্ত, দ্য এইজ ইজ নেম আফটার জেমস দ্য ফার্স্ট। তাহলে জ্যাকোবিয়ান এইজ নামটা কার নাম অনুসারে হয়েছে বলো তো? জেমস দ্য James the First. Who reigned over England from 1603 to 1625. The word Jacobean is derived from Jacobus, the Latin version of James. তাহলে জেমসের ল্যাটিন ভার্সন থেকে জ্যাকোবাস থেকে এসেছে জ্যাকোবিয়ান। Some historians like to call the last 5 years of this age as part of another age which is called the Puritan age. দেখো এই যে মানে 1620 পর্যন্তই ধরা হচ্ছে জ্যাকোবিয়ানের প্রভাব ছিল, তারপরে 1620 থেকে পিরিটান এজ শুরু হলো, তাই না? বলছে লাস্ট 5 ইয়ার্স হচ্ছে পিরিটানদের মধ্যে, কারণ তারা একত্রিত হলো, সংঘবদ্ধ হলো। কারণ কি অলরেডি এলিজাবেথেন এজ থেকে যে শুরু হয়েছে যে প্রোটেস্ট্যান্ট এবং ক্যাথলিকদের মধ্যে যে মিশ্রণ, সেটা পিরিটানরা মেনে নিতে চাননি। দে কল্ড ইট সো বিকজ বিটুইন 1622 1660 পিরিটানিজম বিকাম দ্য ড্রাইভিং ফোর্স ইন লাইফ অ্যান্ড লিটারেচার অফ ইংল্যান্ড। এখানে এই সময় কি ঘটনা ঘটছে দেখো, কলোনিয়াল টেরিটরিজ আর এক্সপ্যান্ডেড, কলোনিয়াল টেরিটরি এক্সপ্যান্ড হয়েছে। রিলিজিয়াস কনফ্লিক্ট দেয়ার সাবসিড ইন এলিজাবেথান এজ, দেখো এলিজাবেথান এই যে রিলিজিয়াস যে কনফ্লিক্ট কিছুটা কমে গেলেও সেটা আবার রিভাইভড ইন দিস পিরিয়ড। প্রোটেস্ট্যান্টস ওয়ার ডিভাইডেড ইনটু 3 সেক্টস, দেখো 3টা অংশে ভাগ হয়ে গেল। প্রোটেস্ট্যান্টরাই 3টা ভাগে ভাগ হয়ে গেল। কি ভাগে দেখো, প্রথমে হচ্ছে কি অ্যাংলিকান হয়ে গেল, তাই না? অ্যাংলিকান কারা? যারা এলিজাবেথ কর্তৃক অ্যাংলিকান চার্চের মতবাদ মেনে নিয়েছে এবং ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্টের মিশ্রণটাকে যারা মেনে নিয়ে চলছে তারা কি বলো? তারা হচ্ছে অ্যাংলিকানস, হ্যাঁ। আর যারা মানল না তারা কি? পিউরিটানস। সবাই কি লাইনে আছো তো? পিউরিটান। আরেকটা মাঝখান থেকে আসলো প্রেসবিটেরিয়ান, দেখো এটাও আছে, মানে ক্যাথলিকে আছে কিন্তু প্রোটেস্ট্যান্ট এসে ভাঙাভাঙি শুরু করে দিল, সেই ভাঙা কিন্তু চলছেই, হ্যাঁ। সেই ভাঙতে অনেক হয়ে গেছে। দেখো বলছে কি প্রেসবিটেরিয়ানিজম ইজ আ ব্রাঞ্চ অফ রিফর্ম প্রোটেস্ট্যান্টিনিজম characterized by system of church governance through elected orders, দেখো presbyters and representative assemblies। তাহলে এরা আবার একটু অন্য মত। It emphasizes the authority of scripture and the sovereignty of God and the priesthood of all believers. Presbyterian churches are found worldwide and trace their origins, দেখো to the Protestant Reformation। অতএব পিরিটানিজম মানে হচ্ছে প্রোটেস্ট্যান্ট রিফরমেশন থেকে আছে। বলছে পার্টিকুলারলি দ্য ওয়ার্ক অফ জন ক্যালভিন অ্যান্ড জন নক্স, এদের মাধ্যমেই প্রেসবিটেরিয়ানিজমটা এসেছিল। তাহলে প্রোটেস্ট্যান্টিজম ভাগ হয়ে 3টা হয়ে গেল, অ্যাংলিকান, প্রেসবিটেরিয়ান এন্ড পিউরিটানস। স্যার ক্লাসটা শেষ হয়ে যাবে এখন। আচ্ছা সমস্যা নেই, শেষ হয়ে গেলে আবার লিংক দিব। রেনেসাঁস ইনফ্লুয়েন্স কন্টিনিউড, আর ওদিকে যে রেনেসাঁস শুরু হয়েছিল এলিজাবেথান এজের আগে থেকে সেটাও এখনো চলছে। স্কটল্যান্ড ওয়াজ ব্রট আন্ডার দ্য রুল অফ কিং অফ ইংল্যান্ড, তাহলে স্কটল্যান্ড যে আলাদা ছিল সেও কিং অফ ইংল্যান্ডের অধীনে চলে আসলো। আচ্ছা তাহলে এখন শেক্সপিয়ার কবে মারা গেছেন বলো তো শুনি? 1616 সালে। 1616 সালে। এলিজাবেথান এজ এবং জ্যাকোবিয়ান এজ নাকি, এই দুটাতেই মোটামুটি তার পদার্পণ ছিল, এবং জ্যাকোবিয়ান এজে তিনি বেশি লেখা লিখেছেন, এটা একটু খেয়াল রাখবা। আচ্ছা এরপর আমরা ক্যারোলাইন এজটা একটু যাই, কারণ এই ইতিহাসটা পড়ে নিয়ে তারপরে ওখানে যাই। দেখো The age is named after Charles the First, who reigned over England from 1625 to 1649. Caroline is derived from Carolus, the Latin version of Charles. কোথায় কি আসছে একটু খেয়াল রাখো। The age is also a part of Puritan age. এটা হচ্ছে কি পিরিটান এজের একটা অংশ, কারণ কি পিরিটান এজ শুরু হয়েছে 1620 থেকে 1660 এই পর্যন্ত না। এইখানে একটু খেয়াল করো, there was a civil war between Cavaliers and Roundheads. এইখানে দুটা দল ছিল, ঠিক আছে। তো এক দল হচ্ছে ক্যাভেলিয়ার্স আর এক দল হচ্ছে রাউন্ডহেড বলা হয়। দোজ হু সাপোর্টেড দ্য কিং ওয়ার কল্ড ক্যাভেলিয়ার্স, তাহলে যারা রাজাকে সাপোর্ট করতো তাদেরকে বলা হচ্ছে কি ক্যাভেলিয়ার্স। আর মোস্ট অফ দেম ওয়ার লর্ডস অ্যান্ড দেয়ার ডিপেন্ডেন্টস, তার মানে রাজার অনুসারী যারা ছিল তারাই প্রধানত ক্যাভেলিয়ার্স ছিল। অন্যদিকে হচ্ছে রাউন্ডহেডস,
ওয়ার দোজ হু সাপোর্টেড পার্লামেন্ট এবং মোস্ট অফ দেম ওয়ার পিউরিটানস। তার মানে রাজা ছিল এক দল আর পিউরিটানরা হয়ে গেল আরেক দল, ঠিক আছে? তো পিউরিটানদের কি নাম বলা হচ্ছে যারা রাজাকে সাপোর্ট করেনি? কি বলা হচ্ছে তাদের নাম? দেখো, রাউন্ডহেড। হ্যাঁ, এবং বলা হচ্ছে আ গ্রুপ অফ লিরিক পয়েট অ্যাসোসিয়েট দ্য ক্যাভেলিয়ার্স আর কল্ড ক্যাভেলিয়ার পয়েটস। দেখো, ক্যাভেলিয়ার পয়েট নামে এক দল ছিল যারা হচ্ছে রাজার প্রশংসা করে কবিতা টবিতা লিখতো বা রাজার অনুসারী ছিল, এরকম আর কি। যেমন রিচার্ড লাভলেস, স্যার জন সাকলিন, রবার্ট হেরিকের কবিতা পড়েছিলাম আমরা, রবার্ট হেরিক ফার্স্ট ইয়ারে। জি স্যার, হ্যাঁ পড়েছি, স্টুডেন্ট। তিনি একজন ক্যাভেলিয়ার পয়েটস কিন্তু, ঠিক আছে? তো দিস পয়েটস আর অলসো কল্ড সান অফ বেন। সান অফ বেন মানে কি? বেন জনসনের ফলোয়ার। বেন জনসনের কথা মনে আছে? দ্য কমেডি অফ ম্যানার লিখলেন, তাই তো? হ্যাঁ, ওইটা বলছে অ্যাজ দে ওয়ার দ্য অ্যাডমায়ারার্স অ্যান্ড ফলোয়ার্স অফ বেন জনসন, দেয়ার পোয়েমস আর ট্রিভিয়াল, গে, উইটি অ্যান্ড অফেন লাইসেন্সাস। যদিও আমরা রবার্ট হেরিকের কবিতাটা এরকম সেন্স পাই নাই, কিন্তু বলা হচ্ছে গে মানে বুঝো, গে শব্দটা দিয়ে কি বোঝায়? উৎফুল্ল, আনন্দিত। শুধু কি তাই? আনন্দ। দেখো, একটা হচ্ছে আনন্দিত, তো চেয়ারফুল তো অবশ্যই, চেয়ারফুল, আনন্দিত, এরকম ইত্যাদি ইত্যাদি। কিন্তু এইটা একটু পড়ে নাও দেখি, গে বলতে কি বোঝায়? স্যার বুঝতে পারছি। বুঝতে পারছো? হ্যাঁ স্যার সমসাময়িক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ইন 1642 ইংলিশ থিয়েটার ওয়াজ অফিসিয়ালি। এইটা হওয়ার কারণে প্রোটেস্ট্যান্টরা আরো বেশি রেগে যায় এবং রাজাকে তো পুরো তারা হত্যাই করে। হ্যাঁ, দেখো, ইন 1642 ইংলিশ থিয়েটার ওয়াজ অফিসিয়ালি ক্লোজড। দেখো, এই যে থিয়েটারে অন 14 জুন 1643 লাইসেন্সিং অর্ডার ফর প্রিন্টিং ওয়াজ ফার্স্ট। হ্যাঁ, যে লাইসেন্স, প্রিন্টিং প্রেসকেও লাইসেন্স নিতে হবে যে তুমি কি প্রকাশ করতে পারবা আর কি পারবা না। দেখো, আমরা যদি একটু দেখি যে ইংলিশ থিয়েটার কেন বন্ধ হলো ওই সময়। দেখো, English theatre were closed during the Caroline Age primarily due to the outbreak of English Civil War and the rise of Puritanism, which viewed theatre as immoral and frivolous. যেমন এখন বাংলাদেশে কি সিনেমা কি খুব একটা চলে? সিনেমা হল টল খুব যায় মানুষ, বলো তো সিনেমা হলে? না স্যার। হ্যাঁ, এ কিন্তু তার নাম হারিয়েছে 2007-08 দিকে বা এরকম সময়ে। হ্যাঁ, যত রকমের অবসিন সিনেমা এই সিনেমা হলে দেখানো শুরু হলো। হ্যাঁ, তখন থেকে এটা বন্ধ হয়ে গেল। বলছে দ্য পিউরিটান ডমিনেটেড পার্লামেন্ট। দেখো, তাহলে হচ্ছে যে পার্লামেন্ট, তাহলে দুটা ভাগ কিন্তু, পার্লামেন্ট এবং হচ্ছে রাজা। যেমন ইংল্যান্ডে কি এখন আছে না, ইংল্যান্ডের পার্লামেন্টের প্রধানকে, সংসদীয় প্রধানকে বলো তো? রাজা না প্রধানমন্ত্রী? প্রধানমন্ত্রী, তাই তো? আর দেশীয় প্রধান যেটা হচ্ছে সাংবিধানিক প্রধান হিসেবে দেওয়া হচ্ছে কি রাজা। তাহলে আমি মাত্র শাসক হচ্ছি রাজা। হ্যাঁ হ্যাঁ, তাই বলছে। দেখো, দ্য পিউরিটান ডমিনেটেড পার্লামেন্ট অফিসিয়ালি ক্লোজড অল লন্ডন থিয়েটার ইন 1642 citing times of humiliation and the perceived lasciviousness of plays। এর কারণটা কি দেখো, বলছে ইংলিশ সিভিল ওয়ার, দ্য কনফ্লিক্ট বিটুইন দ্য রয়্যালিস্ট, ওই যে চার্লসের সাপোর্টার, অ্যান্ড দ্য পার্লামেন্টেরিয়ান মানে পিউরিটানস, এখানে একটা যুদ্ধ বেঁধে গেল যেটা ইংলিশ সিভিল ওয়ার বলা হচ্ছে। লিডিং টু আ সেন্স অফ ন্যাশনাল ক্রাইসিস, থিয়েটার্স ওয়ার সিন অ্যাজ আ ডিস্ট্রাকশন ফ্রম দ্য ওয়ার ইফোর্ট অ্যান্ড আ সোর্স অফ পটেনশিয়াল পাবলিক ডিসঅর্ডার। এই জন্য এটাকে বন্ধ করে দেওয়া হলো। Puritan opposition. Puritans as a powerful faction in parliament held strong anti-theatrical views. They consider plays to be immoral, promoting vanity and worldly pleasures, and incompatible with religious piety. হ্যাঁ, ধর্মীয় চিন্তা ভাবনা থেকে এটা যায় না, ওর সাথে মিলে না, এই জন্য পার্লামেন্ট বন্ধ করতে হবে। Parliamentary order. In September 1642, Parliament officially ordered the closure of all London theatres, effectively, দেখো, হ্যাঁ, halting theatrical activities for 18 years. Long-term impacts. While some, এটা গেল, অত দরকার নেই। তা বলছি, দেখো, the theatre reopened in 1660 with the restoration of monarchy and the return of Charles II, who was a patron of the arts। তাই তো, ওই যে চার্লস দ্য ফার্স্টের ছেলে কে ছিল বলো? চার্লস দ্য সেকেন্ড। হ্যাঁ, সে পালিয়ে গেল। দেখো, যে অন দ্য ক্যাভেলিয়ার্স ওয়ার ডিফিটেড
তাহলে এই যুদ্ধে সিভিল ওয়ারে কারা পরাজিত হলো? ক্যাভেলিয়াররা পরাজিত হলো, রাউন্ড হেড জিতে গেল। দ্য কিং ওয়াজ কট অ্যান্ড পাবলিকলি বিহেডেড ইন 13 জানুয়ারি 1649। তাহলে রাজাকে কবে বিহেডেড করা হলো দেখো তো? 13 জানুয়ারি। 1949 সালের 30 জানুয়ারি। 1649। এই কারণেই ক্যারোলাইন এজ হচ্ছে কত থেকে? 1625 থেকে 1649 সাল পর্যন্ত। হিজ ডেথ মার্ক দ্য ডিসলিউশন অফ মোনার্কি ফর দ্য টাইম বিং। তাহলে এই সময় থেকে আর রাজার শাসন থাকলো না, চলে গেল কোথায়? কমনওয়েলথ পিরিয়ডে নাকি? সেখানে হেড আসলে ইংলিশ কলোনিজ ওয়ার ফার্দার এক্সপ্যান্ডেড এবং অলিভার ক্রমওয়েল ইমার্জ অ্যাজ আ পিরিটাল লিডার অ্যান্ড কেম টু পাওয়ার ইন 1649। তাহলে 1649-এ চার্লস দ্য ফার্স্টের মৃত্যুর পর অলিভার ক্রমওয়েল কি হলো? এখানকার দেশের প্রধান হলো, পিরিটান লিডার হলো। বুঝতে পারছো? এই হচ্ছে অবস্থা। দেখো এইখানে কি ঘটনা ঘটলো? ড্রামা ডেক্লাইন সিগনিফিকেন্টলি, ড্রামা আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। বুঝতে পারছো? লিটারেচার রিফ্লেক্টস রিভাইভাল অফ মোরাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল অ্যাওয়েকেনিং। অতএব এখানে মোরাল এবং ইন্টেলেকচুয়াল বিষয়গুলো এখানে রিভাইভ করা শুরু হলো, যেমন জন মিল্টন থেকে শুরু করে এই সময় অধিকাংশ রাইটার ধর্ম নিয়ে লিখছে, কিন্তু ধর্মের বাইরে অন্যান্য লেখাগুলোকে কি করা হয়েছে, যেমন মেটাফিজিক্যাল পোয়েট্রি কোন সময় লেখা হয়েছে বলতে পারবো? মেটাফিজিক্যাল পোয়েট্রি পিউরিটান এজে স্যার। হ্যাঁ দেখো একটু খেয়াল করো, জন ডান, দেখি তো উনি কোন সময়ের, দেখো একটু খেয়াল করো। দেখো কত সাল? 1571 থেকে 1572। ঠিক আছে তো? এই সময় সরি 1571 থেকে বা 72-এ বা 1631 সাল পর্যন্ত। তাহলে 1631 মানে কি কোন কোন এজের মধ্যে পড়ছে তিনি? ক্যারোলাইন এজের মধ্যে কিন্তু আছে। তার মানে একদম এলিজাবেথ এজ থেকে শুরু করে ক্যারোলাইন এজ পর্যন্ত। তাহলে জেমস জ্যাকবেন এজেও তিনি ছিলেন। এবং তারা কি লিখেছে ওইটা আমরা পাবো আর কি এখন যখন এইটা ঢুকবো পিউরিটান এজের ভিতরে। হ্যাঁ, মেটাফিজিক্যাল পোয়েট এদের আমরা পাচ্ছি। দেখো 17th সেঞ্চুরি বিগিনিংয়ে, হ্যাঁ রেফার্স দেখো দ্য বিগিনিং অফ দ্য 17th সেঞ্চুরি মানে 1600, ওই যে 1601 থেকে 1650-এর মধ্যে যে শুরুটা সময়, এই সময়ে মোটামুটি মেটাফিজিক্যাল পোয়েটটাও ছিল। তাহলে মেটাফিজিক্যাল পোয়েটটা কিন্তু বেশি দিন লিখতে পারেনি তার পরবর্তীতে, কারণ ওই যে ক্যাভেলিয়ার বাইরা তো মোটামুটি কি হলো দেখো, এলিজাবেথান ইনথুজিয়াজম অ্যান্ড অ্যাস্ট্রাল স্পিরিট ডিসঅ্যাপিয়ার। ওখানে যে একটা ভাগ ছিল, হ্যাঁ মানে একটা শান্তিময় পরিবেশ ছিল, সেটা আস্তে আস্তে ধ্বংস হয়ে গেল। লিটারি সিনারিও ওভারহোন দেখো বাই গ্লুম অ্যান্ড পেসিমিজম। ক্রিটিক্যাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল স্পিরিট রিপ্লেস ন্যাচারাল আউটপোরিং অফ হার্ট। রেনেসাস ইনফ্লুয়েন্স কন্টিনিউস। 3 টাইপস অফ পোয়েট্রি অ্যাফেয়ার্স। এই সময় 3 ধরনের পোয়েট্রি, একটা হচ্ছে পিউরিটান পোয়েট্রি, একটা হচ্ছে মেটাফিজিক্যাল পোয়েট্রি, আর কি আর একটা হচ্ছে ক্যাভেলিয়ার পোয়েট্রি। ক্যাভেলিয়ার কারা জানো? যারা রাজার পক্ষে ছিল। রাজার পক্ষে ছিল, তাই তো? ক্যাভেলিয়ার পোয়েটস অ্যাপিয়ার অ্যান্ড ডিসঅ্যাপিয়ার, তারা আসলো এবং চলে গেল, যেহেতু রাজা হত্যা হওয়ার পর ক্যাভেলিয়ার পোয়েট শেষ হয়ে গেল। দে আর স্ট্রেট ফরওয়ার্ড ইরোটিক শর্ট পোয়েমস উইথ দ্য মটো কার্পে ডিএম, ডিসঅ্যাপিয়ার উইথ দেম। সারমন, পাম্পলেটস, হিস্ট্রি অ্যান্ড ফিলোসফি আর রিটেন ইন প্রোজ। এই সময়ে ধর্ম প্রচারের জন্য এই যে ধর্মীয় সারমন, তাই তো, পাম্পলেট, বিভিন্ন ছোটো ছোটো বই, এগুলো তখন প্রকাশ করা শুরু হলো ধর্মটাকে পালন করার জন্য। এরপর কি হলো? কমনওয়েলথ পিরিয়ডে দিস পিরিয়ড লাইক দ্য প্রিভিয়াস টু পিরিয়ড বিলং টু দ্য পিউরিটান এজ। অনলি ইন দিস পিরিয়ড দেয়ার ওয়াজ মোনার্ক। দেখো দেয়ার ওয়াজ নো মোনার্ক ইন ইংল্যান্ড। ইংল্যান্ডে কোনো রাজা ছিল না। আফটার দ্য ডেথ অফ চার্লস দ্য ফার্স্ট, অলিভার ক্রমওয়েল দ্য পিউরিটান লিডার কেম টু পাওয়ার। হি ডাইড ইন 1658। খেয়াল করে এবার, তারই ছেলে হোয়েন হিজ সান রিচার্ড ক্রমওয়েল বিকেম দ্য রুলার অফ ইংল্যান্ড। তাহলে 1658 সালে অলিভার মারা গেলে পারে তার ছেলে রিচার্ড সিংহাসনে বসে, এবং বলছে হি রুলড ইংল্যান্ড টিল 1660। ইন দিস পিরিয়ড পিউরিটানিজম বিকাম গ্র্যাজুয়ালি আনপপুলার। কিন্তু এই মাত্র কত বছর বলো তো? 49 থেকে 60 কত বছর? 11 বছর না? 11 বছরে কিন্তু পিউরিটানিজম আস্তে আস্তে আনপপুলার হয়ে গেল। কারণ কি? তারা স্ট্রিক্টলি যখন রুল করতে শুরু করলো, দেখো মানুষ আসলে যাবে কোন দিকে, হ্যাঁ? একদিকে এলিজাবেথের সময় ধর্মীয় স্থিতিশীলতা ছিল, সেটাও মানুষ পছন্দ করছে না। তারপরে পিউরিটানিজম আসলো, পিউরিটানিজমের স্ট্রিক্টনেস যখন প্রতিষ্ঠা লাভ করলো, তখনও মানুষ পছন্দ করছে না। এবং দ্য ইংলিশ পিপল রিয়েলাইজ দ্যাট মোনার্কি ওয়াজ এসেন্সিয়াল ফর দেম। তখন ভাবলো কি মোনার্কি যেন প্রয়োজন, হ্যাঁ? বুঝতে পেরেছ? বাংলাদেশে আবার এমন ঘটবে না তো কখনো? বলো তো। অবাক হব না, বাংলাদেশে এরকম ঘটবে না তো? আচ্ছা, আমি কি বলতে চাইছি বুঝতে পেরেছ? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, তো যাই হোক, তো
তাই বলছে পিউরিটান কি হয়ে গেল, পপুলার আনপপুলার হয়ে গেল। অতএব তখন এই যে নিও ক্লাসিক্যাল শুরু হবে। তো যাই হোক, তাহলে এই যে এখানে আমরা 3 জন রাজা পেয়েছি না পিউরিটান এজে, তাহলে কয়জন রাজা পেলাম, মানে কয়টা শাসক দল পেলাম, 3টা। একটা হচ্ছে জ্যাকোবিয়ান এজ থেকে শুরু হয়েছিল, তারপরে ক্যারোলাইন এজ, আর হচ্ছে মাঝখানে আর একটা হলো কমনওয়েলথ পিরিয়ড, তাই না? এই হচ্ছে 3টা এজ, পুরোটা হচ্ছে পিউরিটানিজমের। আর পিউরিটানিজমের ধারণাটা কি, কথা কি বোঝা গেছে যে পিউরিটান কেন হলো, এরা কারা, হ্যাঁ? এবং পিউরিটানরা মেনলি কি ছিল বলো তো? পিউরিটানরা মেনলি কি ছিল? পার্লামেন্টারিয়ান, তাই না? মানে পার্লামেন্টের সাপোর্টার। এবং বলছে দেখো এই কমনওয়েলথ পিরিয়ডে এসেই দ্য ইনফ্লুয়েন্স অফ রেনেসাঁ অ্যান্ড পিউরিটানিজম ডাইড আউট বাই দ্য এন্ড অফ দিস পিরিয়ড। দ্য এলিজাবেথান রোমান্টিক এক্সুবেরেন্স এন্ডেড ইন দিস পিরিয়ড। দ্য এলিজাবেথান এইজের যে এক্সুবেরেন্ট ছিল, পিউরিটানিজম যেভাবে চলছিল সেটাও শেষ হয়ে গেল কমনওয়েলথ পিরিয়ড শেষ হওয়ার পরে, এবং দ্য ইনফ্লুয়েন্স অফ রেনেসাঁ। এবং দেখো রেস্টোরেশন পিরিয়ডের কথা আমরা যদি ভাবি, রেস্টোরেশন কেন আসলো? দেখো 1660 থেকে দিস পিরিয়ড ইজ কল্ড রেস্টোরেশন পিরিয়ড বিকজ ইন দিস পিরিয়ড উইথ দ্য রেস্টোরেশন অফ দ্য মোনার্কি। তাহলে রেস্টোরেশন শব্দটা কেন আসছে, কি রেস্টোর করা হয়েছিল এই সময় বলো? স্যার মনার্কি রাজাকে আবার ফিরিয়ে আনা হয়েছিল। হ্যাঁ, দ্য ইংলিশ লিটারি ট্রেডিশন ওয়াজ রিস্টোর্ড ইন কমনওয়েলথ পিরিয়ড। চার্লস দ্য সেকেন্ড, দ্য সান অফ চার্লস দ্য ফার্স্ট, এসকেপ টু ফ্রান্স। তাহলে ওই যে যখন চার্লস দ্য ফার্স্টকে বিয়েডেড করা হলো, তার ছেলে চার্লস দ্য সেকেন্ড ফ্রান্সে পালিয়ে গেছিল। After the death of Richard Cromwell, the people of England brought him back and made him King of England on May 29, 1660. He remained in power till his death 1685, when James II, another son of Charles the First, দেখো জেমস দ্য সেকেন্ড, খেয়াল রাখো এটা কিন্তু, এটা তোমাদের থার্ড ইয়ারে যে আবসালেম অ্যান্ড অ্যাসিটেবল যে কবিতাটা আছে, ওই কবিতার ইয়াটা কিন্তু এই উদ্দেশ্যে, ঠিক আছে? তাহলে অ্যানাদার সান অফ চার্লস দ্য ফার্স্ট অ্যাসেন্ডেড দ্য থ্রোন, হি ওয়াজ আ ক্যাথলিক। এবার খেয়াল করো, তাহলে চার্লস দ্য সেকেন্ড কি ছিল? প্রোটেস্ট্যান্ট ছিল। কিন্তু জেমস দ্য সেকেন্ড কি ছিল বলো? সে ছিল কি? ক্যাথলিক। তার বিরুদ্ধে আবার ঝামেলা শুরু হয়ে যাবে। হি ওয়াজ আ ক্যাথলিক অ্যান্ড মোস্ট অফ দ্য পিপল আর প্রোটেস্ট্যান্ট। তাই তো, যারা প্রোটেস্ট্যান্ট ছিল তারা কি করলো? তাকে ডিথন করে দিল, যেখানে চলবে না, আবারও শুরু হলো। হ্যাঁ, ইন 1688, এ কারণেই 1688-এ দেয়ার ওয়াজ আ গ্লোরিয়াস রেভলিউশন, যেটা তোমরা হয়তো বা পলিটিক্যাল থিওরি বা এগুলোতে পাও, যে গ্লোরিয়াস রিভলিউশন বা গৌরবময় বিপ্লব কত সালে হয়েছিল ইংল্যান্ডে? হ্যাঁ, দেখো 1688 সালে দেয়ার ওয়াজ গ্লোরিয়াস রেভলিউশন, ব্লাডলেস রেভলিউশন এগেইনস্ট হিম। হি ফ্লেড টু ফ্রান্স, সে বেচারা পালিয়ে গেল। অ্যান্ড উইলিয়াম দ্য থার্ড অফ ফ্রান্স, দ্য হাজব্যান্ড অফ ম্যারি, দ্য ডটার অফ জেমস দ্য সেকেন্ড। দেখো তাহলে জেমস দ্য সেকেন্ড পালিয়ে গেল, অথচ তার মেয়ে ম্যারি, তার যেহেতু ছেলে সিংহাসনে রাজা হবে, তাই ম্যারির যে হাজব্যান্ড উইলিয়াম দ্য থার্ড, সে হলো কি? ইংল্যান্ডের রাজা। এবং তিনি উইলিয়াম রুলড ইংল্যান্ড টিল হিজ ডেথ 1702। তার মানে হাজব্যান্ড এবং ওয়াইফ মিলে সেই সময় সিংহাসন চালিয়েছে, বুঝতে পেরেছ? তাহলে 1700 পর্যন্ত আপাতত খেয়াল রাখো। তাহলে রেস্টোরেশন কেন বলা হচ্ছে সেটা কি বুঝতে পেরেছো? রেস্টোরেশন কাকে রেস্টোর করা হলো? জি স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, এই জায়গাটা একটু ভালো করে পড়ে নিবা। তাহলে আমাদের মেইনলি পড়া হচ্ছে পিউরিটান এজ পর্যন্ত, যেটা আমরা এখান থেকে আবারও দেখব। দেখো ফ্রম আ রিলিজিয়াস ভিউ পয়েন্ট, পিউরিটানিজম ইনক্লুডেড অল শেডস অফ বিলিফস। The name was first given to those who advocated certain changes in the form of worship of the Reformed English Church under Elizabeth. As the ideal of liberty rose in men's mind, opposed to it, were the king and his evil counselors. তাহলে এই পিউরিটানের বিরুদ্ধে যারা ছিল তারা ছিল কি? এই কিং এবং তার কাউন্সিলররা। And the band of intolerant churchmen whom Lord is the example. Then Puritanism become a great national movement. আস্তে আস্তে পিউরিটানিজম হয়ে গেল। It included English churchmen as well as extreme separatists, Calvinists, Covenanters, Catholic noblemen, all bound together in resistance to despotism in church and state, with a passion for liberty and righteousness as the world has never seen. মানে কি? সেটা সবাই মিলে এই পিউরিটানিজমে যোগ দিল আর কি। এমনকি ক্যাথলিকরাও যোগ দিল, ক্যাথলিক নোবেলম্যানেরা। তারাও চায়নি যে এই প্রোটেস্ট্যান্ট এবং ক্যাথলিসিজম এক করা হবে কেন, বুঝতে পেরেছ? এই জায়গাগুলো naturally such a movement had its extreme and excesses, and it is from a few zealots and fanatics that most of our misconception and Puritan arise. দেখো কিছু মানুষ ছিল যারা একটু বেশি ফ্যানাটিক ছিল, একটু মানে বেশি মাত্রায় কি বলবে এদেরকে, যারা সব কিছুতে একটু বেশি বেশি করে, ওদিকে কি বলি আমরা বাংলায় বলো তো? সব কিছুতে একটু বেশি করা, হ্যাঁ, পাগলামি করা, ঠিক আছে তো? নাকতালি স্যার।
হ্যাঁ, তাই বলতেছে তাদের কারণে পিউরিটানিজমটা একটু খারাপ হয়ে গেল আর কি, হ্যাঁ, আনপপুলার হয়ে যায় আর কি, হ্যাঁ। লাইফ ওয়াজ স্টার্ন ইন দোজ ডেইজ, দেখো পিউরিটান যখন আসলো তখন কি লাইফ ছিল কি স্টার্ন, ধর্মীয় নীতির বাইরে কিছু করা যাবে না, এবং টু স্টার্ন, শুধু স্টার্ন না, খুবই স্টার্ন ছিল, খুবই স্ট্রিক্ট ছিল। অ্যান্ড দ্য ইন্টেন্সিটি অফ দ্য স্ট্রাগল এগেইনস্ট ডেসপটিজম মেড নিউ ন্যারো অ্যান্ড হার্ড, দেখো মেড মেন ন্যারো অ্যান্ড হার্ড, রাজাকে যখন উত্থান মানে বাতিল করা হলো। ইন দ্য ট্রায়াম্প অফ পিউরিটানিজম আন্ডার ক্রমওয়েল সিভিয়ার লজ ওয়ার পাস্ট, কঠিন কঠিন আইন করা হলো। ম্যানি সিম্পল প্লেজার্স ওয়ার ফরবিডেন, হ্যাঁ, থিয়েটার বন্ধ করা হলো, প্লেজারগুলো বন্ধ করে দেওয়া হলো। অ্যান্ড অ্যান অস্টিয়ার স্ট্যান্ডার্ড অফ লিভিং ওয়াজ ফোর্সড আপন অ্যান আনউইলিং পিপল, এবং কি স্ট্রিক্ট লাইফ, হ্যাঁ, যে বেশি ব্যয় করা যাবে না, হ্যাঁ, অস্টিয়ার স্ট্যান্ডার্ড মানে ফলো করতে হবে। সো দ্য ক্রিটিসিজম ইজ মেড, এতে কি এরকম স্ট্রিক্ট থাকলে কি পিউরিটানিজমকে কেউ পছন্দ করবে বলো? এরকম স্ট্রিক্ট লাইফ কি আমরা পছন্দ করি, করবো বলো তো? না স্যার। হ্যাঁ, so the criticism is made that the wild outbreak of immorality which followed the restoration of Charles was partly due to the unnatural restriction of the Puritan era, অতএব পিউরিটানদের এই আনন্যাচারাল রেস্ট্রিকশনের কারণেই আবার পুনরায় চার্লসকে কি করা হলো, রেস্টোর করা হলো, হ্যাঁ। দ্য ক্রিটিসিজম ইজ জাস্ট, বাট উই মাস্ট নট ফরগেট দ্য হোল স্পিরিট অফ দ্য মুভমেন্ট দ্যাট দ্য পিউরিটান প্রহিবিটেড, দেখো মেপল ডান্সিং অ্যান্ড হর্স রেসিং, এরকম খেলা ছিল, মেপল ডান্সিং, হর্স রেসিং, এগুলোকে পিউরিটানরা বন্ধ করেছিল, হ্যাঁ, বুঝতে পেরেছ? এইটা আমরা তোমরা থার্ড ইয়ারে যখন পড়বা তোমার হচ্ছে ইয়াতা গালিভাস ট্রাভেলস, এইখানে কিন্তু তোমরা পাবা। এবং বলা হচ্ছে দেখো অলকিনসে, এটা গেল আ গ্রেট রিভার ইজ নট জাস্ট, আচ্ছা ওগুলো বাদ দাও, তাহলে এই হলো আমাদের মোটামুটি অবস্থা। এবং পরে কি বলেছে দেখো, উই হ্যাভ রিডিকিউলড আর বাট ফোর্থ অন দ্য সারফেস অফ মাইটি পিউরিটান কারেন্ট দ্যাট হ্যাজ ফ্লোড স্টিডিলি লাইক দ্য রিভার অফ লাইফ, দেখো থ্রু ইংলিশ অ্যান্ড আমেরিকান হিস্ট্রি সিন্স দ্য এজ অফ এলিজাবেথ, তাহলে এলিজাবেথান এজের পর আমেরিকান হিস্ট্রি এবং ইংল্যান্ড হিস্ট্রিতে আবার নতুন করে সেই টিরান রুলারদের কিন্তু কী কী করলো, ওভারথ্রো করা হলো, হ্যাঁ, ওভারথ্রো করা হলো। আমরা যদি একটু বিষয়টা খেয়াল করি, দেখো কমনওয়েলথ পিরিয়ড নিয়ে যদি একটু পড়ি, দেখো এখানে কী কী ছিল সেগুলো যদি আমরা একটু দেখি তাহলে বুঝতে পারবো। দ্য কমনওয়েলথ পিরিয়ড ইন ইংলিশ লিটারেচার অলসো নন অ্যাজ দ্য পিউরিটান ইন্টারিজম, হ্যাঁ, দেখো এটা একটু খেয়াল রাখো, বলছে স্প্যান ফ্রম 1649 to 1660, এনকাম্পাসিং দ্য টাইম হোয়েন ইংল্যান্ড ওয়াজ আ রিপাবলিক ফলোইং দ্য এক্সিকিউশন অফ চার্লস দ্য ফার্স্ট। দিস এরা উইটনেস সিগনিফিক্যান্ট পলিটিক্যাল, সোশ্যাল অ্যান্ড কালচারাল শিফট রিফ্লেক্টেড ইন দ্য লিটারেচার অফ দ্য টাইম। এখানে ফোকাসটা কী ছিল, ইট ইজ ক্যারেক্টারাইজড বাই আ ফোকাস অন রিলিজিয়াস থিমস, এক্সপেরিমেন্ট উইথ প্রোজ অ্যান্ড পোয়েট্রি, উইথ অ্যান ইনক্রিজ ইন্টারেস্ট ইন সায়েন্টিফিক আইডিয়াস। বিশেষ করে আমরা যদি জন মিল্টনের কবিতাগুলো পড়ি, যেখানে প্যারাডাইস লস্ট, প্যারাডাইস রিগেন, স্যামসন অ্যাগনিস্টস, হ্যাঁ, সব কিছুই অধিকাংশই দেখা যাচ্ছে এই ধর্মভিত্তিক, হ্যাঁ। বলছে কি ক্যারেক্টারিস্টিক অফ কমনওয়েলথ পিরিয়ড, প্রথমত কী ছিল, পলিটিক্যাল অ্যান্ড রিলিজিয়াস ইনফ্লুয়েন্স, তারপর হচ্ছে রাইজ অফ প্রোজ, তারপরে রিলিজিয়াস থিমস, পোয়েট্রি কন্টিনিউড ইম্পর্টেন্স, সায়েন্টিফিক ইনফ্লুয়েন্স। দেখো কি রাইটার্স, এখানে প্রধান রাইটারই কে ছিল, সাম নোটেবল রাইটার্স অফ কমনওয়েলথ পিরিয়ড ইনক্লুড জন মিল্টন, থমাস হবস, অ্যান্ড্রু মার্ভেল, হেনরি ভেগান। তো তোমরা থার্ড ইয়ারে পড়বা আর কি, জন মিল্টন, অ্যান্ড্রু মার্ভেল এবং হেনরি ভেগানের কবিতা পড়বা, এবং এখানে কয়েক ধরনের কবিতা পাবো আমরা। এন্ড দ্য কমনওয়েলথ পিরিয়ড এন্ডেড উইথ দ্য রেস্টোরেশন অফ দ্য মোনার্ক আন্ডার দ্য কিং চার্লস সেকেন্ড অ্যান্ড সিক্স। দেখো একটু আমরা একটু দেখে রাখি, আচ্ছা প্রথমে ছিল কি অলিভার ক্রমওয়েল, তারপরে আসলো কে বলো তো? চার্লস দ্য সেকেন্ড না, রিচার্ড ক্রমওয়েল আসলো না? দেখো এই হচ্ছে রিচার্ড ক্রমওয়েল, হ্যাঁ। রিচার্ড ক্রমওয়েল ওয়াজ দ্য সান অফ অলিভার ক্রমওয়েল অ্যান্ড সাকসিডেড হিজ ফাদার অ্যাজ লর্ড প্রোটেক্টর অফ ইংল্যান্ড, স্কটল্যান্ড অ্যান্ড আয়ারল্যান্ড ইন 1658। হি হেল্ড দিস পজিশন, দেখো ফর অনলি আ শর্ট টাইম ফ্রম সেপ্টেম্বর 1658 টু মে এত, বিফোর বিং ফোর্স টু রিজাইন। তিনি কি মারা গেলেন নাকি রিজাইন করেন? দেখো এই জায়গায় খেয়াল করো, রিজাইন করতে হয় তাকে। দেখে চ্যালেঞ্জেস অ্যান্ড ডাউনফল, এটা একটু খেয়াল রাখি। রিচার্ড ফেস নিউমেরাস চ্যালেঞ্জেস ইনক্লুডিং আ ল্যাক অফ সাপোর্ট ফ্রম দ্য আর্মি অ্যান্ড পলিটিক্যাল ফাইটিং। দেখো ইন পলিটিক্যাল, হ্যাঁ, মানে পলিটিশিয়ানদের মধ্যেই মারামারি শুরু হয়ে গেল, সে আর কি করবে বেচারা। দ্য আর্মি ইন পার্টিকুলার কোশ্চেন ইজ লিডারশিপ অ্যান্ড দ্য ডিরেকশন অফ দ্য গভর্নমেন্ট। Ultimately, his inability to command respect and the growing political instability led to his resignation in May 1659. After his resignation, Richard Cromwell lived in obscurity, legally avoiding public life. মানে খুব অপমানিত হয়েছিলেন আর কি তিনি, হ্যাঁ। He died in 1712. মানে রাজনীতিটাই কেমন জানি একটু
বাজে জিনিস। হ্যাঁ, সবসময় রাজনৈতিক দ্বন্দ্ব মানেই কি হবে, জনগণের ভোগান্তি। সব দেশেই কোনো না কোনোভাবে হচ্ছে না। তবে এখন যেহেতু ট্রেডিশনটা উন্নত হয়েছে, রাজনৈতিক যে ট্রেডিশনটা, এক্ষেত্রে তারা এখন শান্ত একটা অবস্থানে আছে। আমাদের যে অবস্থা সেই অবস্থা তাদেরও ছিল নাকি এক সময়? আমাদের বাংলাদেশের অবস্থা কি এরকম না এখন বর্তমানে, বলো? জি স্যার। আচ্ছা, তো যাই হোক, তাহলে আমরা দেখলাম যে কিভাবে আসলো এবং চেঞ্জিং আইডিয়ালগুলো তাহলে কেমন হবে। দেখো, চেঞ্জিং আইডিয়ালস তা আশা করি আমরা সবাই বুঝেছি, যেগুলো আমরা ওগুলো একটু বিভিন্ন জায়গা থেকে তথ্যগুলো নিলাম। তোমরা কি কানেক্ট করতে পারছো তো? দেখো, শুধু বই পড়ে কিন্তু এগুলো বোঝা যাবে না, যাবে বলো তো? না স্যার। এই বইটা যদি তুমি শুধু পড়ো তুমি কিন্তু বুঝবা না। এই যে চার্লস দ্য ফার্স্ট, এটা কিভাবে কি হলো, অনেক কিছু মিলিয়ে কিন্তু গুছিয়ে আমি দেওয়ার চেষ্টা করলাম তথ্যগুলো। এইগুলো যদি তুমি কানেক্ট করতে না পারো তাহলে হিস্ট্রি পড়তে কিন্তু বাজে লাগবে। হ্যাঁ, কারণ বললাম তো, পলিটিক্যাল হিস্ট্রিটা শর্ট দেওয়া আছে, অল্প করে দেওয়া আছে, লিটারি হিস্ট্রি বেশি, কিন্তু পরীক্ষাতে কিন্তু পলিটিক্যাল হিস্ট্রিও পরীক্ষাতে আসতেছে, এখানে একটা সমস্যা। তো যাই হোক, চেঞ্জিং আইডিয়ালস, দ্য পলিটিক্যাল আপহেভেল অফ দ্য পিরিয়ড ইজ সামড আপ ইন টেরিবল স্ট্রাগল বিটুইন কিং অ্যান্ড পার্লামেন্ট, ওই যে হ্যাঁ, হুইচ রেজাল্টেড ইন দ্য ডেথ অফ চার্লস at the block and the establishment of Commonwealth under Cromwell. For centuries the English people had been wonderfully loyal to their sovereign, but deeper than their loyalty to kings was the old Saxon love for personal liberty. At times, as in the days of Alfred and Elizabeth, the two ideals went hand in hand. দেখো, আলফ্রেড দ্য গ্রেট কোন সময় রাজা ছিল বলো তো? আলফ্রেড দ্য গ্রেট কোন সময় রাজা? অ্যাংলো নরমান না অ্যাংলো স্যাক্সন, কোনটা? স্যার অ্যাংলো স্যাক্সন। অ্যাংলো নরমান, তাই তো? অ্যাংলো নরমান পিরিয়ড আসলো না তিনি রাজা হয়ে? হ্যাঁ স্যার, অ্যাংলো নাকি অ্যাংলো স্যাক্সন? ভালো করে খেয়াল করো। এই দুটা এইজে মোটামুটি নরমানদের দ্বারা যখন সব কিছু ধ্বংস হয়ে গেল, তাই না? সরি, স্যাক্সনের সময়তে নরমানরা আসলো, উইলিয়াম কিং আসলো, সে ধ্বংস করে ফেললো। আলফ্রেড দ্য কিং সে নতুন করে আবার সব কিছু সাজালো, ঠিক এলিজাবেথের মতোই। এলিজাবেথও তিনি চেষ্টা করলেন নতুন করে সাজানোর জন্য দেশটাকে, বাট মোর অফেন দে ওয়ার ইন ওপেন স্ট্রাইফ অ্যান্ড ফাইনাল স্ট্রাগল ফর সুপ্রিমেসি ওয়াজ ইনএভিটেবল। দ্য ক্রাইসিস কেম হোয়েন জেমস দ্য ফার্স্ট, হু হ্যাড রিসিভড দ্য রাইট অফ রয়্যালটি ফ্রম অ্যাক্ট অফ পার্লামেন্ট, বিগ্যান বাই অ্যাজিউমিং দ্য ডিভাইন রাইট। এই যে ডিভাইন রাইটটার কারণে পিরিটানরা আরও বেশি খেপে যায়। টু ইগনোর দ্য পার্লামেন্ট হুইচ হ্যাজ ক্রিয়েটেড হিম। অফ দ্য সিভিল ওয়ার হুইচ ফলোড ইন দ্য রেইন অফ চার্লস দ্য ফার্স্ট। সিভিল ওয়ার কার ভিতরে হলো যেন? চার্লস দ্য ফার্স্টের অধীনে। সিভিল ওয়ারটা কাদের মধ্যে হলো? ইংলিশ সিভিল ওয়ার বলতে পারবা? স্যার রাজশাহী এবং স্যার পার্লামেন্ট। হ্যাঁ, ওই যে পার্লামেন্ট ক্যাভেলিয়ার্স আর রাউন্ড হেড নাকি? হ্যাঁ, ক্যাভেলিয়ার্সদের প্রধান ছিল কে? রাজার ফলোয়ার, এবং পার্লামেন্ট এরা। তাই বলছে অফ triumph of English freedom. It is unnecessary right here. The blasphemy of a man's divine right to rule his fellow men was ended. তাহলে এটা ছিল একটা ব্লাসফেমি, হ্যাঁ, যে ডিভাইন রাইট, সে যে রাজা হয়েছে, রাজা নাকি ঈশ্বরের মানে ইয়াতেই হয়েছে, রাইটেই হয়েছে, অতএব সে যা বলবে সেটাই ঠিক। হ্যাঁ, দেখো, মডার্ন ইংল্যান্ড বিগ্যান উইথ দ্য চার্জ অফ ক্রমওয়েলস ব্রিগেড অফ পিরিটান্স অ্যাট ন্যাসবে। তাহলে দেখো আবার নতুন করে শুরু হলো, মানে একটার পর একটা চেঞ্জ আসতেছেই। Religiously, the age was one of even greater ferment than that which marked the beginning of the Reformation. The Reformation period ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্টদের মধ্যে যে ক্রাইসিসটা ছিল তার থেকে আরও বেশি বড় ধরনের ক্রাইসিস হলো এই ইংলিশ সিভিল ওয়ারে। আ গ্রেট আইডিয়াল, দ্য আইডিয়াল অফ আ ন্যাশনাল চার্চ ওয়াজ পাউন্ডিং টু পিসেস, একদম ভেঙে গেল আইডিয়াল। হ্যাঁ, লাইক আর শিপ ইন দ্য ব্রেকার্স, যেমন জাহাজ ভাঙা আছে না চট্টগ্রামে, পুরোনো জাহাজ ভেঙে সেখানে মালপাতিগুলো সংগ্রহ করা হয়, ওই রকম পুরো ইংল্যান্ডও ভেঙে গেল, পুরো চোরমার হয়ে গেল, আইডিয়ালগুলো শেষ হয়ে গেল। তো এখানে ওগুলো নিয়ে আর কথা বলছি না, তোমরা একটু পড়ে নাও, বা এগুলো না পড়লেও অত চলবে। আশা করি আমাদের মূল থিমটা বুঝতে পেরেছো, তাই না? যে পিরিটানিজমের মূল আইডিয়াটা কী ছিল, তাদের কাজটা কী ছিল। হ্যাঁ, আচ্ছা, লিটারি ক্যারেক্টারিস্টিক্স এটা আমরা আগামী দিন থেকে পড়বো, আজকে এখানে রাখছি, ধরলে শেষ করা যাবে না। এটুকু হলো আমাদের মেন আলোচনার বিষয়। তবে হিস্ট্রির যে ব্যাকগ্রাউন্ডটা আলোচনা করলাম এটা মনে রাখবা, এনএবিসি থেকে যতটুকু পারবে একটু পড়ে নিবা আবার সবাই, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, কারণ এখানে অনেকগুলো কোশ্চেনের উত্তর আছে, ওর ভিতরের অনেক কথাগুলো আছে, ক্লাসটা দখলে একটু ভালো করে কানেক্টেড করে নিবা আবার।
আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত রাখি। কারো কোনো কথা আছে স্পেশাল? আচ্ছা, তো ঠিক আছে, তো সবাই ভালো থাকো। ওকে, বাই।